নন্দিনী নীলা। দ্বিতীয় অংশ। কানে কানে খবর এলো সুজন বিয়ে করেছে। শোনা মাত্রই বকুল ছুটে গিয়েছে নতুন বউ দেখতে। নতুন বউ উঠোন ঝাড়ু দিচ্ছে। পরনের লাল শাড়ি। মাথায় ঘোমটা টেনে নিচু হয়ে ঝাড়ু দিচ্ছে। বকুল পরিষ্কার পাশে গিয়ে দাঁড়িয়ে চেয়ে রইল নতুন বধূর দিকে। বকুল নিজের ওড়নাটা গলায় পেঁচিয়ে আশেপাশে নজর বুলিয়ে সুজনকে খুঁজল। তখনই সুজনের মা বেরিয়ে এলো রুম থেকে। বকুলকে দেখে তিনি বললেন, বকুল নাকি রে? বকুল দাঁত কেলিয়ে এগিয়ে আসলো সুজনের মায়ের দিকে। চাচি, চুপি চুপি সুজন ভাইরে বিয়া করাইয়া ফেললা। আমাগো দাওয়াতও দিলা না। গরিব হইলেও একমাত্র পোলারে অনুষ্ঠান কইরা বিয়া দেবার চাইছিলাম। কিন্তু পোলার তরস হইল না। দেখবার যাইয়া কয় বিয়া না কইরা আইব না। কি করমু ওর জেদের লিগা হার মানলাম। ভালোই হইছে ভাবি তো মেলা সুন্দর। তোর বইনের উপর রাগ কইরা এত তাড়াহুড়ো করছে। আমার তো চুলওয়ালা মাইয়া পছন্দ, কিন্তু এই মাইয়ার মাথায় চুল নাই বেশি। তগো দুই বোনের তো হাঁটু সমান চুল। নতুন বউ ঝাড়ু রেখে এগিয়ে আসলো। সুজনের মা দীর্ঘশ্বাস ফেলে কথা বন্ধ করে অন্য দিকে চলে গেল। বকুল সুজনের বউ মালতীকে বলল, ভাবি ভালো আছো? আমি তোমার পাড়া প্রতিবেশী ননদ। মালতী বকুলকে নিয়ে নিজের রুমে আসলো। এই বাড়ি এসে মালতীর কিচ্ছু ভালো লাগে না। এই বাড়িটা একলা এক জায়গায়। তার উপর বাড়িতে শুধু এক শাশুড়ি আর স্বামী ছাড়া কেউ নাই। স্বামী তার একাইট। ভাই বোন কিছু নাই। আর শ্বশুর মারা গেছেন অনেক আগেই। মা ছেলের সংসার। আর মালতী ভরা পরিবারের ছিল, এজন্য একলাট লাগে ওর। তাই বকুলরে পেয়ে ধরে রুমে নিয়ে আসলো গল্প করার জন্য। বকুল রুমে এসে কিছুক্ষণ গল্প করল মালতীর সাথে। মালতী বকুলের চুল ধরে বলল, কি সুন্দর চুল তোমার। কত লম্বা। বকুল গর্ব করে বলল, আমার বুবুর চুল আরো বেশি লম্বা। তোমার বুবু আছে? হ্যাঁ, আমার বুবুর শহরে বিয়া হইছে। আমার বুবু যেমন দেখতে পরীর নাগাল, তেমনি লম্বা চুল। আমি তো কালী। তোমাদের দুই বোনেরই লম্বা চুল, তাই না? হ। তোমার মায়ের মাথায় বুঝি লম্বা চুল? হ, আমার মায়ের মাথায় অনেক লম্বা চুল। আমরা দুই বোন মায়ের মতো চুল পাইছি। ভাবি তোমার চুল দেহি। মালতী নিজের মাথার চুল দেখালো। মালতীর মাথার চুল কোমরের উপর পর্যন্ত। কোকড়ানো চুল। কোকড়ানো চুল বকুলের ভালো লাগে না। ওর চাচাতো বোনের কাঁধ পর্যন্ত কোকড়ানো চুল লম্বা হয় না। কেমন যেন সাপের মতো কিলোমিল করে যেন। কিন্তু মালতী ভাবির চুল দেখে ওর পছন্দ হলো কোকড়ানো, কিন্তু কি সুন্দর কোমর পর্যন্ত লম্বা ঘন। ভাবি তোমার চুল তো অনেক সুন্দর। কোকড়ানো চুল লম্বা হয় আমি জানতামই না। তোমার এত লম্বা হলো কি করে? বকুল অদ্ভুত প্রশ্ন করতে লাগলো। মালতী কিছু বলতে যাবে তখনই সুজন এসে রুমে ঢুকল। সুজনকে দেখে বকুল সুজনের কাছে চলে গেল। বিয়ের দাওয়াত দিল না সেই সব বলতে লাগলো। মালতী স্বামীকে দেখে ঘোমটা টেনে জোরসর হয়ে বসে রইল। উর্মি মিহিরের ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে। মিহিরের মায়ের অপারেশন হয়েছে। সেদিন মিহিরকে হসপিটালে ভর্তি করিয়ে জায়ান আর উর্মি গিয়েছিল সেখানে অপারেশনের সমস্ত টাকা দিতে। হসপিটালে দুই একবার দেখা করতে এগিয়েছিল উর্মি, কিন্তু মিহির ওর সাথে কথা বলেনি। ভাইয়া যেখানে রাজি ওর সাথে মিহিরকে বিয়ে দেবে, সেখানে মিহিরকে কিভাবে বানাবে সেটাই বুঝতে পারছ না উর্মি। ভালোবাসার মানুষকে পাবার একটা চেষ্টাও না করে কিভাবে থামবে? অশান্ত মন নিয়ে ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে। এক সপ্তাহ পর মিহিরকে আজ ভার্সিটিতে আসতে দেখেছে। আর দেখা মাত্রই একবার সরাসরি কথাটা বলা না পর্যন্ত শান্তি পাবে না ও। অসুস্থ শরীর নিয়ে মিহিরকে বেরিয়ে আসতে দেখেই উর্মি সোজা হয়ে দাঁড়ায়। ওকে ক্রস করতে যাবে মিহির, তখনই সামনে গিয়ে পথ আগলে দাঁড়ায় উর্মি। মিহির উর্মির দিকে তাকায় না। অন্যদিকে তাকিয়ে সরে যেতে চায়। কিন্তু বারবারই উর্মি ওর সামনে গিয়ে দাঁড়ায়। ও বিরক্তিকর গলায় বলে, প্রবলেম কি? মেরে হসপিটালে ভর্তি করেও শান্তি হয়নি? আবার এসেছো। এবার কি জান নিতে চাও? উর্মি ফট করে মিহিরের ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। মিহির চমকাল, ভরকাল। হাত ছাড়াতে যাবে উর্মি বলে উঠল, আই এম সরি। আমাকে যা খুশি শাস্তি দাও মিহির। আমি সত্যি চাইনি সেদিন তুমি মার খাও। সবকিছু এক্সিডেন্টই হয়ে গেছে। আমি তোমার কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও। লজ্জা শরম নাই? ক্যাম্পাসের মাঝে একটা ছেলের হাত ধরে আছো।
হতচকিয়ে উর্মি হাত ছেড়ে দিল। আর অনুরোধ গলায় বলল, আমি সত্যি তোমার ক্ষতি চাই না। আমি যে তোমাকে ভালোবাসি। তুমি জানো মুখে না বললেও আমার কাজকর্মে কি তুমি একটুও বুঝতে পারনি? যে মানুষকে ভালোবাসি সে তো একটু হলেও অনুভব করতে পারে। যাকে ভালোবাসি সে আমার চোখের সামনে আমারই ভাইয়ের হাতে মার খাবে। সেটা আমি কিভাবে চাইতে পারি? মিহির বলল, তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবাসবো কিভাবে ভাবতে পারলে? তোমাকে আমি জাস্ট বন্ধু ভাবতাম, এর বেশি কিছুই না। আজকের পর থেকে সেই ভাবনাটাও বাদ দিয়ে দিলাম। আমার মায়ের অপারেশন টাকা দিয়ে আমাকে সাহায্য করেছো, তার জন্য তোমার কাছে চিরকৃতজ্ঞ। খুব শীঘ্রই সেই টাকা ফেরত দিয়ে দিব। বলে মিহির উর্মিকে ক্রস করে চলে গেল। উর্মি ছলছল চোখে তাকিয়ে রইল। তৃষার সে রাতের পর থেকে এই বাসাতে থাকা ওর জন্য আরো ভয়ানক হয়ে গেছে। একা থাকতে ভয়ে ভয়ে। কখন আয়ান আবার হামলে পড়ে। জায়ানকে সবকিছু জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও জানাতে পারে না। সত্যিই তো জায়ান আয়ানের আপন ভাই, তাও আবার যমজ ভাই। সে আমার সাথে কতটুকু সময় বা কাটিয়েছে। যদি বিশ্বাস না করে, উল্টো আমাকে অবিশ্বাস করে। প্রমাণ ছাড়া বলাটা যুক্তিসঙ্গত হবে না। এজন্য প্রমাণ দরকার। এজন্য তৃষ্ণা নিজেই নিজেকে হেফাজতে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। এর মাঝে সেই যমজ দুই বাচ্চার সন্ধান পেয়েছে। তারা হচ্ছে তৃষার শ্বশুরের বোনের মেয়ের দুই ছেলে মেয়ে। বেড়াতে এসেছিল, চলে গেছে। তৃষ্ণা এখন বেশিরভাগ সময় লিয়ার আশেপাশে ঘুরঘুর করে। লিয়ার সাথে রান্না ঘরেও দাঁড়ায় থাকে। একা থাকলেই মনে হয় শয়তানটা চলে আসবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেদিনের পর আয়ান বা জায়ান কাউকে বাসায় দেখিনি। কাউকে জিজ্ঞেস করারও সুযোগ পায়নি। তৃষার যা অস্বী, তার সাথে তৃষার কথা হয়েছে গতকাল। তিনি ভালো নাকি খারাপ তৃষ্ণা বুঝতে পারেনি। তৃষ্ণা লিয়ার পেছনে পেছনে ঘুরছিল, তখনই তিনি আসে চা চাইতে রান্নাঘরে। তখন তৃষ্ণা সেখানেই ছিল। সামনাসামনি পড়ে গেল, তখন সে কথা বলেছিল। বিকেল বেলা তৃষ্ণা নিজের রুমে বসেছিল দুপুরে খাবার পর। সবাই ঘুম দিয়েছে। নিস্তব্ধ পরিবেশ, তৃষার তো ঘুম আসছে না। তখনই দরজাটা হাট করে খুলে কেউ ভেতরে আসে। জায়ান রুমে ঢুকতেই তৃষ্ণা চিৎকার করে উঠে, আপনি আবার এসেছেন আমার রুমে অসভ্যতামি করতে? জায়ান ভ্যাবাচ্যাকা খেয়ে তৃষ্ণা দিকে তাকিয়ে আছে। তৃষ্ণা আচমকা জায়ান এ দেখে আয়ান ভাবে। তৃষ্ণা ভয়ার্ত গলায় আবার বলল, একদম আমার দিকে আসবেন না। আপনার হাত ভেঙ্গে দেব। জায়ান শক্ত গলায় বলে, কি বললে তুমি? এগিয়ে আসতে আসতে বলেন, আমার হাত ভেঙ্গে দেবে? ওইটুকু গায়ের জোর নিয়ে তুমি জায়ান আহনাফের হাত ভাঙ্গার হুমকি দাও? আসো দেখি, ধরো হাত দিয়ে দিলাম। ভাঙ্গো দেখি। তৃষ্ণা জায়ান আহনাফ নামটা শুনতেই ঘর থেকে বেরিয়ে এলো। জায়ান হাত বাড়িয়ে আছে। তৃষ্ণা জিভে কামড় দিয়ে ফেলল চমকে। জায়ান তৃষার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল, কি হলো, হাত ভাঙবে না? এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? আমি আপনাকে বলি নাই। ওই সব ভুল করে বলে ফেলছি। আমি ছাড়া আর কে আসবে তোমার কাছে? আমাকেই বলেছ স্বামীকে হুমকি দেওয়া, তাই না? শ্রদ্ধা ভক্তি তো করই না, এখন হুমকি দিচ্ছ? দাঁতে দাঁত চেপে বলল জায়ান। কৃষ্ণবেণী। পর্ব 11 বর্ধিতাংশ। নন্দিনী নীলা। জায়ান তৃষার হাত ছেড়ে দিল। আয়েশ ভঙ্গিতে বসল খাটে। তৃষ্ণা তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান ওর দিকে চাইতেন, চোখাচোখি হল। তৃষ্ণা দৃষ্টি সরিয়ে ফেলল। জায়ান আদেশ সুরে বললেন, পিচ্ছি বউ, যাও আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আসো। নিজের হাতে করবেট। তৃষ্ণা অবুঝ নয়নে তাকালো জায়ানের দিকে। জায়ান তৃষার মুখশ্রী দেখেই ধরে ফেলেছে, তৃষ্ণা বুঝতে পারেনি। জায়ান বিরক্তি হল। জানতো এই এক জ্বালা হবে। এই মেয়েকে বিয়ে করে মন শান্তি পেলেও কথা বলে শান্তি নাই। একে লেখাপড়া করাতে শিখাতে হবে। দীর্ঘশ্বাস ফেলল। তুমি পারবে না জানি। লিয়াকে বলো, ও তোমাকে হেল্প করবে। কিন্তু ভুল করেও ওকে দিয়ে বানিয়ে আনবে না। আমি আমার বউয়ের হাতের বানানো কফি খেতে চাই। তৃষ্ণা ঘাড় কাত করে আচ্ছা বলে বেরিয়ে এলো। রান্নাঘরে ঢুকে লিয়াকে পেল না। ও লিয়ার রুমে চলে গেল। লিয়া তৃষ্ণাকে দেখেই জিজ্ঞেস করল, কি হয়েছে? উনি কফি চাইল। আমারে বানাইয়া নিয়া যাইতে বলল। আমি তো বুঝি না, আমারে একটু দেখাইয়া দাও। লিয়া তৃষ্ণাকে কিচেনে নিয়ে আসলো। কফি বানানোর উপকরণ বের করে বুঝিয়ে দিল কিভাবে বানাতে হয়।
গ্যাস জ্বালিয়ে দিয়ে চলে গেল। তৃষ্ণা আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে দিল। প্রথম এই বাসায় কোন কাজের হাত দিয়েছে? এই অদ্ভুত চুলায়। ওদের বাড়িতে মাটির চুলা, কিন্তু এখানে অন্যরকম। তাই কিছুই বুঝে না ও। লিয়ার কথা অনুসরণ করে কফি করল। কফি মগটে ঢেলে তৃষ্ণা এখন কোন দিকে মোচড় দিয়ে চুলা অফ করবে ভুলে গেছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। ঢোক গিলে একদিকে মোচড় দিল, সাথে সাথে আগুন আরো বেড়ে গেল। ভয়ে অপরদিকে মোচড় দিতে আগুন কমে এলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে বুকে হাত দিয়ে ফু দিতে লাগল। কফির মগ হাতে রুমের দিকে এগুতে লাগল। হঠাৎ সামনে পড়ল উর্শি। সে তৃষ্ণাকে দেখে জিজ্ঞেস করল, তোমার হাতে কি? কফি উনার জন্য। আমিও কফি করতে যাচ্ছি। ভাসুরও দেখছি বউকে দিয়ে কফি বানিয়ে আনে। তৃষ্ণা লজ্জা পেয়ে হাসল। উর্শি আবার বলল, দুজন টুইন তো, এজন্য স্বভাব চরিত্র ও অ্যাক্ট। বলেই হাসতে হাসতে চলে গেল উর্শি। তৃষ্ণা অবাক চোখে তাকিয়ে রিল। মুহূর্তে ওর সামনে আয়ানের অসভ্যতামি স্মরণে এলো। রাগে মুখটা শক্ত হয়ে গেল। বিড়বিড় করল, ওমন চরিত্রের আমার স্বামী হবে না ইনশাআল্লাহ। তিনি ভালো। রাগী হলেও খুব ভালো। তার মন এত নিচু, নোংরা নয়। এমন নোংরা চরিত্রের লোকের সাথে আমার স্বামীর তুলনা করা অন্যায়। তৃষ্ণা মুখশ্রী শক্ত করে রুমে আসলো। ঘৃণায় ওর মুখটা বিতৃষ্ণা হয়ে আছে। এখনো এর কোন কিছু করতে পারেনি। আর না জায়ানকে সাহস করে বলতে পেরেছে। জায়ান তৃষ্ণাকে চিন্তিত গম্ভীর মুখশ্রী করে রুমে আসতে দেখে অবাক হলো। ও ভাবছে তার পিচ্ছি বউ কি কাজ করে খেপে গেল নাকি। তৃষ্ণা কফির মগ জায়ানের দিকে বাড়িয়ে দিল। জায়ান কফির মগ হাতে নিল। নিজে বানিয়েছ তো? তৃষ্ণা চিন্তিত চক্ষু দুটো অন্যদিকে দৃষ্টি রেখেই বলল, হ্যাঁ। কি ভাবছ? চিন্তিত লাগছে কেন? তৃষ্ণা মাথা নিচু করে বলল, কিছু না। সিউর? তৃষ্ণা উত্তর দিল না। জায়ানের থেকে সরে আসতে চাইল। জায়ান চট করে তৃষার হাত ধরে টেনে ধরল। আর এক হাতে টেনে নিজের কোলের উপরে বসিয়ে দিল তৃষ্ণাকে। তৃষ্ণা থতমত খেয়ে গেল। বিস্মিত চক্ষে ঘাড় বাঁকিয়ে জায়ানের দিকে তাকালো। জায়ান সাথে সাথে একটা অভাবনীয় কাজ করে বসল। তৃষ্ণা তাকাতেই জায়ান তৃষার ডান গালে অধর স্পর্শ করে বসল। তৃষ্ণা কেঁপে উঠে চোখ খিচে তাকিয়ে রিল। কথা মনের ভেতর লুকিয়ে না রেখে প্রকাশ করে দাও। তোমার জীবনের প্রত্যেকটা কথা জানার অধিকার আমার। নিজের মধ্যে লুকিয়ে রেখে পিচ্ছি মানুষ পাগল হয়ে যেও না। আমাদের বাসায় যে পাগল আছে না তার মতো কিন্তু তোমায়ও তখন ঘরবন্দি করে রাখা হবে। তৃষ্ণা তখন অবুঝ গলায় প্রশ্ন করল, সে পাগলটা কি অনেক চিন্তা করত? হ্যাঁ, এই যে তুমি এখন কি যেন চিন্তা করে অন্যমনস্ক হয়ে আছ। সেও এমন কথা নিজের মধ্যে লুকিয়ে রাখত, চিন্তা করত। বোকা ছিল। তৃষ্ণা কথা বলতে পারল না, নীরব হয়ে গেল। ওর মাথায় এখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে। তার মানে পাগলটার সাথে ওর মতন কিছু ঘটেছিল, সেই জন্য বলতে পারেনি। নাকি আরো ভয়ঙ্কর কিছু যেটা বলার মতো ছিল না। ইস, পাগলটার সাথে একবার দেখা করতে পারলে ভালো হতোট। জায়ান মগ সাইটে রেখে তৃষ্ণাকে দুহাতে নিজের সাথে জড়িয়ে ধরে বলে, এই পিচ্ছি বউ। না বলে আবার চিন্তায় ডুবলে নাকি? তোমার তো দেখি পাগল হওয়ার খুব শখ। আমি পাগল হলে আপনি আমার সাথে কি আর সংসার করবেন না? পাগলের সাথে সংসার করে কে পাগল হতে চায়? আপনি দেখি সুবিধাভোগী মানুষ। সুস্থ মানুষ নিয়ে সংসার করবেন। কিন্তু পাগল হলে দূরে ছুঁড়ে মারবেন। হুম, তা বটেই। এবার ফতাফত বলো, কি নিয়ে চিন্তিত? তৃষ্ণা শক্ত হয়ে রইল, উত্তর দিল না। জায়ান তৃষ্ণাকে ছেড়ে দিতেই তৃষ্ণা লাফিয়ে উঠে পড়ল। বক্ষস্থল মাত্রাতিরিক্ত ওঠানামা করছে। জায়ান কফি হাতে তৃষ্ণা দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল রুম থেকে। তৃষ্ণা জায়ানের সেই রাগী চক্ষের দিকে তাকাতে কেঁপে ওঠে। রক্তবর্ণ ধারণ করে আছে চক্ষুদ্বয়। ঢোক গিলে দৌড়ে গিয়ে দরজার সিটকারি আটকে আসে, কিন্তু ও বুঝতেই পারে না বাইরে থেকে জায়ান লক করে গেছে। লিয়াকে চাবি দিয়ে চলে যায়। মধ্যরাত, তৃষ্ণা তন্দ্রাচ্ছন্ন। চারপাশে অন্ধকার। একা একটা বিছানায় শুয়ে আছে তৃষ্ণা। হঠাৎ টের পায় এক জোড়া হাত ওর গায়ে বিচরণ করছে। গায়ে বলতে তৃষার মাথা চুলে বিচরণ করছে। অস্বস্তিতে তৃষ্ণা অপর কাত হয় ঘুমায়। মুখে তীব্র বিরক্তির ছাপ। বিরক্তিতে কপাল কুঁচকে আছে।
আস্তে আস্তে হাতটা গাল ছুঁয়ে গলার দিকে অগ্রসর হয়। ভয়ে তৃষার শরীরের ঘাম ছেড়ে দিয়েছে। মানুষটার হাত ধরে আটকাতে চেয়ে চিৎকার করে উঠে বসে। ডিম লাইটের আলো। ও দৌড়ে গিয়ে রুমের বড় লাইট জ্বালায়। ঝলমল করে ওঠে চারপাশ, রুমটা সম্পূর্ণ ফাঁকা ও ছাড়া আর কেউ নাই। ভয়ে ওর গা হাত পা কাঁপছে অস্বাভাবিক মাত্রায়। প্রথমে ভূত বলে মনে হলেও পরে আয়ানের কথা মনে পড়ে। ওই হাত জোড়ার মালিক আয়ান নয়তো। এত দ্রুত পালালো কিভাবে? এই রুমে এখন একা থাকতে ওর ভয় লাগছে। ঘড়ি দিকে তাকাতে দেখতে পায় 3টা বাজে। দরজা খুলে কোন দিক না তাকিয়ে দৌড়ে জায়ানের রুমে চলে যায়। জায়ানের রুমের দরজার সামনে এসে তৃষ্ণা একাধারে দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে। জায়ান কেবল ঘণ্টাখানেক আগে এসে বিছানায় চিত হয়ে শুয়েছিল। গায়ের পোশাক অবধি চেঞ্জ করেনি। ক্লান্তিতে ওইভাবে ঘুমিয়ে পড়েছিল। ক্লান্তিতে তার চোখ ভর্তি ঘুম এসে নেমেছিল। এই কাঁচা ঘুমটা কে ভাঙালো? ভেবে রাগে গোজগোজ করে দরজা ঠাস করে খুলল। গম্ভীর গলায় একটা ধমক দিতে যাবে তার আগে একটা নরম শরীর ওর গায়ের সাথে মিশে গেল। নরম তুলতুলে বস্তুটা আর কেউ নয়, তৃষ্ণা। যে দরজা খুলতেই হামলে পড়েছে জায়ানের বক্ষস্থলে। হোয়াট হ্যাপেন্ড? ওই রুমে আমার একা থাকতে ভয় করে। আমি আর একা থাকতে পারবো না। আমি আপনার সাথে এই রুমে থাকতে চাই। কাপা কাপা গলায় বলল তৃষ্ণা। জায়ানের মন ক্লান্তিতে অবিশ্রান্ত। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মুখশ্রী রাগান্বিত হয়ে আছে। তৃষার বাহু ধরে টেনে নিজের থেকে সরিয়ে এনে শক্ত গলায় বলে, মাঝরাতে আমার ঘুম নষ্ট করে কি নাটক শুরু করেছ? কি হয়েছে তোমার? জ্বালিয়ে মারছ কেন? পিচ্ছি মেয়েকে বিয়ে করে এখন দেখছি আমার জ্বালা যন্ত্রণা সহ্য করে মরে যেতে হবে। তৃষ্ণা ছল ছল চক্ষে জায়ানের দিকে তাকিয়ে আছে। জায়ান তৃষার অশ্রুসিক্ত নয়ন দেখে থমকে যায়। ওর রাগ পড়ে যায়। দরজা আটকে তৃষ্ণাকে ভেতরে এনে তৃষার নরম দুগালে হাত রেখে নরম সুরে বলে, কি হয়েছে জান, কাঁদছ কেন? অভিমানী ভরপুর মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয় তৃষ্ণা। জায়ান তৃষার মুখটা নিজের দিকে টেনে বলে, একা থাকতে ভয় পাও? তৃষ্ণা কথা বলে না। জান কথা বলো। আই অ্যাম সরি। আর ধমক দেব না। তৃষ্ণা হুহু করে কেঁদে ওঠে। খুব কষ্ট হচ্ছে ওর। এ কেমন স্বামী যে নিজের সাথে রাখতে চায় না, উল্টো ধমক দেয়। এমন মানুষের সাথে কেন আমায় জুড়ে দিলে আল্লাহ? জায়ান তৃষার কান্না মাখা মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। ওর ভেতরটা হাহাকার করছে। জায়ান তৃষার মুখটা নিজের দিকে টেনে বলে, তুমি আমার সাথেই থাকবে। আমি তোমার ভালোর জন্য তোমাকে আলাদা রুমে রেখেছিলাম। আমি যে খুব খারাপ। তোমাকে নিজের কাছে পেলে তো তোমাকে আপন করে নেওয়ার ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারবো না। আমি তোমাকে সেই কষ্টটা এখনই দিতে চাইনি। তোমাকে বড় হওয়ার সুযোগ দিচ্ছিলাম। তুমি আমার সাথে আমার পাশেই থাকবে। আমি নিজেকে যথাসম্ভব চেষ্টা করব আটকাতে। আমি কি করব বলো? তুমি অল্প বয়সী হলেও আমিও ছোট্ট নয়। আমার তো বউকে আদর করতে মন চায়। আমার মনটা তো দৈহিক সুখের জন্য পাগল প্রায় হয়ে থাকে। তোমাকে দেখলেই নিজের ভেতরটা পুড়ে ছারখার হয়ে যায় কাছে পাবার তৃষ্ণায়। আমি যে তোমাকে কাছে পাবার তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে আছি। তৃষ্ণা জায়ানের সব কথা বুঝল না। ও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। কান্না থামিয়ে আবার ফুপিয়ে বলল, আমি আলাদা থেকে নিজের ভালো চাই না। আমি আপনার সাথেই থাকতে চাই। আচ্ছা তাই হবে। তৃষ্ণা জায়ানের দিকে তাকিয়ে বলল, আপনি জুতা পরেই ঘুমিয়েছিলেন? ক্লান্তিতে এসব খোলার টাইম ছিল না। তৃষ্ণা নিচু হয়ে জায়ানের জুতা খুলে দিল। কৃষ্ণবেণী। পর্ব 12। নন্দিনী নীলা। এই বাসায় আজকেই প্রথম তৃষ্ণা এসেছে ডাইনিং টেবিলে খাবার খেতে সবার সাথে। জায়ান তৃষ্ণাকে সাথে নিয়ে একটা চেয়ার টেনে তৃষ্ণাকে বসিয়ে নিজেও পাশে বসেছে। তৃষ্ণা জায়ানকে একসাথে খাবার টেবিলে এসে বসতে দেখে সবাই চোখ বড় বড় করে তাকিয়েছিল। জায়ান সেসবে পাত্তা না দিলেও তৃষ্ণা দিচ্ছিল। এর আগে ও নিজে এসেছিল এখানে বসে খাওয়ার জন্য, কিন্তু কেউ ওকে বসতে দেয়নি, এমনকি পাত্তা দেয়নি। আজকে জায়ানের সাথে আসায় কেউ কিছু বলবে তো দূরে থাক, প্রশ্ন অবধি করতে পারল না। তৃষার ভেতরে খুশির লাড্ডু ফুটছে। মুখে কিছু না বললেও মিটিমিটি হাসছে। তৃষ্ণা মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট চেপে হাসি আটকে ডান পাশে তাকাতে চমকে উঠল। আয়ান এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে।
তৃষ্ণা ভয়ে ভীত হয়ে জায়ানের গা ঘেঁষে বসল। জায়ান চামচ দিয়ে তখন খাবার মুখে তুলছিল, তৃষার ধাক্কা খেয়ে চামচ সহ খাবারটা প্লেটে পড়ে গেল। তৃষ্ণা ভয়ার্ত দৃষ্টিতে আয়ানের থেকে চক্ষু সরিয়ে জায়ানের দিকে তাকিয়ে বলল, আমি এখানে খাবো না। জায়ান বিরক্তকর চোখে তাকিয়ে আছে তৃষার দিকে। গম্ভীর গলায় বললেন, প্রবলেম কি? তৃষ্ণা বলল, এখানে খেতে ভালো লাগছে না। এতদিন ধরে রুমে একা খেয়ে অভ্যাস হয়ে গেছে। ভয়ে ভীত হয়ে আছো কেন? শুনেছি একা থাকলে মানুষ ভয় পায়। তুমি দেখছি সবার মাঝখানে বসে ভয় পাচ্ছ, অদ্ভুত। ভয়ঙ্কর মানুষেরা ভিড়ের মাঝে থাকলে ভয় তো করবেই। ও আট! তৃষ্ণা জায়ানের কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল নাকি কে জানে। বসা থেকে উঠে ওর জন্য বরাদ্দ করা সেই রুমটাই চলে গেল। জায়ান শক্ত চোখে সেদিকে তাকিয়ে থেকে নিজেও খাবার না খেয়ে উঠে দাঁড়ালো। জেসমিন বেগম বললেন, কি ঢং চলছে? তুমি আবার কোথায় যাচ্ছ খাবার না খেয়ে? আপনি কখনো ঢং দেখেননি, এজন্য দেখাচ্ছি। ভদ্রভাবে কথা বলো। মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আপনি ঢং এর কথা জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না? আমার সব কথায় তোমার তেরা উত্তর না দিলে ভালো লাগে না? জায়ান জেসমিন বেগমকে সম্পূর্ণ অগ্রাহ্য করে উর্মির দিকে তাকিয়ে বলল, মিহিরকে আসতে বলেছিস? উর্মি চমকে খাওয়া থামিয়ে দিল। হ্যাঁ, আসলে না মানে আমি তাড়াতাড়ি আসতে বলেছিলাম। উর্মি কি বলবে বুঝতে পারছে না। ও কি করে ভাইয়াকে বলবে যে মিহির ওকে ভালোবাসে না? ভালোবাসা তো দূরে থাক, ওকে সহ্য করতে পারে না। সে নাকি আসবে বিয়ের কথা বলতে। শুক্রবারে আসতে বলবি। উর্মি কিছু বলার সুযোগ পেল না, জায়ান তৃষার রুমে চলে গেল। উর্মি নিজের রুমে এসে শুধু পায়চারি করছে আর চিন্তিত মুখে নখ কামড়াচ্ছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ভাইয়া এখন যদি সত্যিটা জেনে যায়, মিহির আমাকে পাত্তা দেয় না, আমাকে দুই চোখে সহ্য করতে পারে না, তাহলে ভাইয়া মিহিরের যে কি অবস্থা করবে কে জানে। আর যাই হোক, আমাকে যে অবজ্ঞা করে তাকে তো আমার ভাই অন্তত ছেড়ে দেবে না। আমি জানি। কিন্তু শুক্রবার যদি মিহির না আসে তাহলে তো লঙ্কাকাণ্ড বেঁধে যাবে। দোটানা মন নিয়ে উর্মি মিহিরকে কল দিল, পর 5 বার কল দেওয়ার পরে মিহিরের নাম্বার সুইচ অফ বলল। রাগে দুঃখে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে বসে রিল। লিয়া তৃষার খাবার রুমে রেখে গেছে। তৃষ্ণা হাত ধুয়ে কেবল একটা লোকমা নিজের মুখে দিতে যাচ্ছিল, তখনই জায়ান এসে তৃষার হাত ধরে টেনে নিজের মুখে খাবার নেয়। তৃষ্ণা বোকা চোখে তাকিয়ে আছে জায়ানের দিকে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আপনি আমার মুখের খাবার কেড়ে নিয়ে খেলেন কেন? তুমি ধাক্কা দিয়ে আমার মুখের খাবার ফেলে দিয়েছ কেন? সেটা তো ভুল করে করেছি। কিন্তু আমি ইচ্ছে করে করেছি। আপনি এত দ্রুত খেয়ে চলে এলেন? খেয়ে আসলে কি আর তোমার খাবারে ভাগ বসাতাম? আপনি না খেয়ে আসলেন কেন? তোমার জন্য। আমার জন্য না খেয়ে আসলেন কেন? তোমাকে এখন আমার কৈফিয়ত দিতে হবে? খাওয়া শেষ কর আর দ্রুত বাইরে আসো, সারপ্রাইজ হয়তোবা চলে এসেছে। তৃষ্ণা কিসের সারপ্রাইজ তার আগা মাথা কিছুই বুঝতে পারছে না, কিন্তু জায়ানের তারা দেখে সত্যি তাড়াতাড়ি খাওয়া শেষ করল। জায়ান একবারই ওর খাবার ছিনিয়ে নিয়ে খেয়েছে, পরে না তৃষ্ণা আর সেধেছে আর না জায়ান জোর করে খেয়েছে। তৃষার জন্য সত্যি বোধ হয় এর থেকে বড় সারপ্রাইজ আর কিছু হতে পারে না। ড্রয়িং রুমে এসে যখন নিজের বাবা আর বোনকে সোফার জোড়সড় মেরে বসে থাকতে দেখতে পায়, ওর চক্ষু দুটো বড় বড় হয়ে যায়। বকুল তো বুবু বলে চিৎকার করে এসে তৃষ্ণাকে জড়িয়ে ধরে। তৃষ্ণা নিজেও জড়িয়ে ধরে বকুলকে। বোনকে ছাড়িয়ে বাবাকে জড়িয়ে ধরে। তৃষার বাবা আর বকুল চোখ কপালে তুলে বাসা দেখছে। তাদের ভাবনার থেকেও বেশি বড়লোক বাসায় তৃষার বিয়ে হয়েছে ভাবতেই পারছে না। এ যেন কোন রাজপ্রাসাদ। বকুল ফিসফিস করে বলল, বুবু গো, এই রাজমহলের রানী তুমি। আমার বুবু রানী মহারানী হয়ে গেছে। বাড়ি গিয়ে সবাইরে বলুম। তৃষ্ণা বকুলের হাত চেপে চুপ করতে বলে। বকুল আর বাবাকে তৃষ্ণা নিজের রুমে নিয়ে আসে। জায়ান কথা বলে সেই রুমেই যেতে বলেছে, এজন্য তৃষ্ণা অপেক্ষা করেনি, বাবা আর বোনকে নিয়ে নিজের রুমে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তোমরা যে আসছো সেটা কি উনি জানতো? তৃষ্ণা বাবা বলেন, হরে মা জামাই, বাবাজি তো সবই জানতো। আমি তো আব্দুলের ফোন দিছিলাম জামাইরে। জামাই তো গাড়িও পাঠাইছিল, সেই গাড়িতে কইরা আইছি। ও আচ্ছা, তোমরা বসো, আমি খাওন আনতে বলি। দুজনকে বিছানার উপর বসিয়ে তৃষ্ণা বের হয়।
বাইরে এসে দেখতে পায় লিয়া খাবার নিয়ে আসছে। ঘুরে আবার রুমে চলে আসে। এতটা পথ পেরিয়ে এসেছে এজন্য দুজনে খুব ক্লান্ত আর ক্ষুধার্ত। খাবার পেতেই দুজনে গপাগপ খেয়ে ফেলে। তৃষার বাবা খাবার খেয়ে বিছানার এক পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর বকুল ঘুমায় নাও, তৃষার হাত জড়িয়ে ধরে শুধু এটা ওটা জিজ্ঞেস করে যাচ্ছে। ওর বুবুর শ্বশুর বাড়ি এত বড় আর এত সুন্দর রুমে বুবু থাকে, এসব দেখে ও তো খুশিতে আত্মহারা হয়ে গেছে। কি থেকে কি জিজ্ঞেস করবে বুঝতে পারছে না। এজন্য খালি উল্টাপাল্টা তৃষ্ণাকে জিজ্ঞেস করেই যাচ্ছে। অনেক তো কথা বললি, এবার একটু ঘুমা। বুবু আমার তো ঘুম আসবো না। আমি কিন্তু অনেকদিন থাকমু। আব্বাই চইলা যাইব, বিকালে দুলাভাইদের গাড়ি কইরা দিয়া আসবে। কিন্তু আমি থাকমু তোমার কাছে কয়দিন। আব্বাই যাইব কেন? তারেও থাকতে বলুমনি। তুই থাইকা যা আমার কাছে, এই বাড়িতে আমার একলা ভালো লাগে না। বাইরে কত মানুষ দেখলাম, তুমি একলা কোথায়? বাড়িতে মানুষের অভাব নাই, কিন্তু আমার সঙ্গী হবার মতো কেউ নাই। বকুল সুন্দর কারো কাজ করা ফুলদানির কাছে গিয়ে দাঁড়িয়ে প্লাস্টিকের ফুল হাতে দিয়ে ছুঁয়ে বলছে, বুবু কি সুন্দর ফুল। তোমাদের বাড়ি অনেক ফুল গাছ আছে তাই না? ওইগুলো নকল ফুল, গাছের নয়। আমি এই বাসার আসার পর থেকেই দেখতেছি এই ফুলদানিতে এই ফুলগুলা। এগুলা নষ্ট হয় না আর না গাছ থেকে নেওয়া হয়েছে। প্লাস্টিকের ফুলগুলো কি সুন্দর তাজা ফুলের মতন দেখতে তাই না বুবু? শুধু কোন ঘ্রাণ নাই। হ। বকবক করে একাই বকুল ঘুমিয়ে গেছে। দুপুরের খাবার খেয়ে তৃষার বাবা যাওয়ার জন্য তাড়া দিতে লাগলো। তার বাড়িতে অনেক কাজ আছে, সংসারের কাজ ফেলে এখানে থাকতে পারবে না কিছুতেই। তৃষ্ণা অনেক জোরাজুরি করেও তার বাবাকে রাখতে পারল না। বাবাকে পৌঁছে দেওয়ার জন্য বের হলো জায়ানদের বাসায় গাড়ি। বকুল বুবুকে নিয়ে বাসা ঘুরে ঘুরে দেখছে। ওরা ঘুরতে ঘুরতে জায়ানের রুমের সামনে চলে এলো। বকুল দরজা খুলে উকি দিয়ে জায়ানকে রুমের ভেতরে দেখে বলল, দুলাভাই। জায়ান চোখ ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখল তৃষ্ণা আর বকুল দাঁড়িয়ে আছে। তৃষ্ণাকে দাঁড়ানো অবস্থায় রেখেই বকুল দৌড়ে রুমের ভেতরে চলে গেল। দুলাভাই, এইটা কার রুম? আমার। কেন? এইটা তো বুবুর রুমের থেকেও বেশি সুন্দর। আমার বুবু বুঝি এই রুমে থাকে? আমি তো তখন ওই রুমটা আপনার রুম ভাবছিলাম। ওইটা তোমার বুবুর রুম, এটা আমার রুম। আপনাদের দুইজনের দুই রুম? জায়ান কিছু বলতে যাবে, তৃষ্ণা এসে বকুলকে টেনে জোর করে রুম থেকে নিয়ে আসে বাইরে। চল এখান থেকে। ঘুরতে এসে গল্পে পড়লি কেন? বুবু, তোমার আর দুলাভাই রুম আলাদা কেন? কোথায় আলাদা? আমরা তো এক রুমে থাকি। উনি অনেক কাজ করে, ব্যস্ত মানুষ যখন থাকে না তখন আমি ওই রুমে সময় কাটাই। আমার ওই রুমে ভালো লাগে না এজন্য। কত সুন্দর রুম। ভেতরে ঢুকলেই শরীর ঠান্ডা হয়ে যায়। তোমার ভালো লাগে না? কি যে কও না তুমি। রাতে বকুলকে তৃষার সাথে থাকতে দেওয়া হলো না। এতদিন তৃষ্ণা আলাদা রুমে থাকলেও এখন সে জায়ানের রুমে থাকার পার্মানেন্ট অধিকার পেয়ে গেছে। জায়ান নিজের বউকে আর আলাদা রাখবে না। এজন্য বকুলকে উর্মির সাথে উর্মির রুমে থাকার কথা বলল। উর্মি মিশুক স্বভাবের মেয়ে। এক বাক্যে রাজি হয়ে গেল। রাতে তৃষ্ণা জায়ানের নরম বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে। জায়ান ল্যাপটপে কিছু করছে আর একটু পরপর তৃষার দিকে তাকাচ্ছে। কি হয়েছে? না ঘুমিয়ে ছটফট করছো কেন? তৃষ্ণা ঢোক গিলে বলল, আলোয় আমি ঘুমাতে পারি না। কেবল 10:30 বাজে। 2 ঘন্টার আগে রুমের লাইট অফ করা সম্ভব না আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত। ঘুম না আসলে উঠে আমার জন্য কফি নিয়ে আসো। অযথা শুয়ে টাইম ওয়েস্ট না করে কাজ করো। তৃষ্ণা লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। আর সোজা রুমের বাইরে চলে এলো। গায়ের কমলা রঙের শাড়ির আঁচলটা ঠিক করে রান্নাঘরে এসে কফি করতে লাগলো। এখন আর করতে সমস্যা হয় না, কারণ লিয়ার থেকে শিখে নিয়েছে ভালো করে। তৃষ্ণা কফি মগে ঢালতে যাবে তখনই একটা নরম স্পর্শ পেল কাঁধে। প্রথমেই ওর মাথায় আয়ানের নোংরা স্পর্শের কথা মনে পড়ল। ও সামনে থাকা চামচ নিয়ে ব্যক্তির মাথা আঘাত করে। জায়ান কপালে হাত দিয়ে তৃষার থেকে দূরে সরে দাঁড়ায়। তৃষ্ণা চামচ হাতেই পেছনে ঘুরে রাগী চোখে সামনে তাকাতেই চমকে ওঠে। আবার ওই শয়তানকে ভেবে নিজের স্বামীকে আঘাত করেছে ভাবতেই হাত থেকে চামচ পড়ে যায়। আর ঢোক গিলতে থাকে শুধু। উনি এবার আমার কি করবে আল্লাহ তায়ালা ভালো জানেন। হে আল্লাহ, রক্ষা করো আমায়। কৃষ্ণবেণী। পর্ব 13। নন্দিনী নীলা।
আপনার না কাজ আছে? আপনি কাজ রেখে এখানে কি করছেন? ঢোক গিলে বলল তৃষ্ণা। জায়ান কপালে হাত বুলিয়ে রাগী চোখে তাকিয়ে আছে তৃষার দিকে। তৃষ্ণা থেকে থেকে শুকনো ঢোক গিলছে। জায়ান শক্ত গলায় বলে, এই মেয়ে তোমার প্রবলেম কি? তৃষ্ণা ভয়ে শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে বলল, আপনি কি বেশি ব্যথা পাইছেন? আমি না আসলে ভূত ভেবে চামচের বাড়ি মেরে ভূত তাড়া ইচ্ছিলাম। আমাকে তোমার ভূত মনে হলো। ভ্রু কুঁচকে বলল, না মানে আসলে ভুলে আর ভয় উল্টোপাল্টা ভেবেছি। ক্ষমা করে দিন। অসহায় মুখ করে বলল তৃষ্ণা। জায়ান আগুন চক্ষু মেলে তাকিয়ে আছে তৃষার দিকে। ওর রোমান্টিকতার 12টা বাজিয়ে এখন ক্ষমা চাওয়া হচ্ছে। ফাজিল মেয়ে, কফি দাও, ধমক দিয়ে বলে উঠল জায়ান। তৃষ্ণা ধমক খেয়ে থতমত খেয়ে গেল। আর এলোমেলো হাত মেলে তাড়াতাড়ি মগে কফি ঢালতে গিয়ে নিজের পায়ে গরম কফি ফেলে দিল। কেবল চুলায় থেকে নামিয়েছিল আগুন গরম কফি। কফি পায়ে পড়তেই তৃষ্ণা মৃদু আর্তনাদ করে চোখ মুখ কুঁচকে ফেলল। জায়ান তৃষার এমন বেখেয়ালি পোনা দেখে রাগান্বিত চোখে একবার তৃষ্ণা মুখশ্রী দেখে পায়ের দিকে তাকালো। ফর্সা পায়ে গরম কফি পড়তেই লাল বর্ণ ধারণ করেছে। জায়ান বিড়বিড় করতে লাগল, এ কাকে আমি কফি করার জন্য পাঠিয়েছিলাম? এ আমার সেবা করতে এসে নিজেই রোগী হয়ে গেল। নিজের কপালে এখন নিজেই বাড়ি মারতে ইচ্ছে করছে জায়ানের। একটা কাজও ঠিকমতো করতে পারো না। তোমাকে কাজ দেওয়াটাই আমার ভুল হয়েছে। দিলে তো নিজের পা পুড়িয়ে। তৃষ্ণা দাঁতে দাঁত চেপে নিজের ব্যথা সহ্য করার আপ্রাণ চেষ্টা করছে। কাপা কাপা হাতে কফির মগ জায়ানের দিকে বাড়িয়ে দিল তবুও। জায়ান তৃষার হাত থেকে কফি না নিয়ে তৃষ্ণাকে পাঁচকোলে তুলে নেয়। হকচকিয়ে তৃষ্ণা কফির মগ দ্রুত পাশে রাখে। আতঙ্কে উঠা গলায় বলে উঠে, আপনি কি পাগল আমাকে পুড়িয়ে মারতে এভাবে কোলে নিতে আসছেন? নিজের ভুলে পা পুড়িয়েছ, আমি না হয় গা পুড়িয়ে দিব। সমস্যা কি সেই একই কষ্ট পাবেট? নামান আমাকে, আমি আপনার কোলে থাকব না। আর আমি নামাবো না। আপনি সব কিছুতে জোর করেন কেন? তুমি করতে পারো না তাই। তৃষ্ণা গাল ফুলিয়ে চুপ করে রিল। জায়ান তৃষ্ণাকে কফির মগ হাতে নিতে বলে রুমের দিকে পা বাড়াল। আয়ান আজ সারাদিন বাসার বাইরে ছিল। আজ বাসায় আসার ইচ্ছাই ছিল না, কিন্তু জেসমিন বেগম এর কলে অতিষ্ঠ হয়ে বাসায় এসেছে। ড্রয়িং রুমে পা রাখতেই জায়ানের কোলে তৃষ্ণাকে দেখে ওর মেজাজটাই খারাপ হয়ে যায়। আয়ান সোফার হাতল ধরে রাগ কিরমির করতে লাগে। ভাই তো দূরে ছিল তৃষার থেকে, তাহলে এসব কি দুজনে এত ঘনিষ্ঠ হয়ে আছে কেন? আর ভাই তৃষ্ণাকে নিজের রুমে নিয়ে যাচ্ছে কেন? কথা তো ছিল আলাদা রুমে থাকবে দুজন। কি হচ্ছে এসব? একদিন 2 দিন এখন থেকে কি তাহলে দুজনে এক রুমে এক বিছানায় থাকবে পার্মানেন্টলি? আয়ান নিজের রুমে এসে দেখে উর্শি ফোনে ভিডিও কলে কথা বলছে নিজের ফ্রেন্ড সার্কেলের সাথে। উর্শি আয়ানকে দেখে ফট করেই কল কেটে দেয়। আর আহ্লাদ গলায় এগিয়ে এসে বলে, তুমি তো আজ আসবে না বলেছিলে। কেন এসে তোমায় বিপদে ফেলে দিলাম মনে হয়? কি বলছো বিপদে ফেলবে কেন? আমি তো তোমাকে আসতেই বলছিলাম, তুমিই তো আসবে না বললে। তুমি আসছো, আমি কত খুশি হয়েছি জানো? সরো তো, তোমার ন্যাকামি বিরক্তকর লাগছে। কার রূপে আবার ফাঁসলে যে আমাকে বিরক্ত লাগছে। আয়ান সরে আসতে চাইলে উর্শি আয়ানের হাত ধরে আটকে বলে, সেদিনের ব্যবহার কিন্তু আমি এখনো ভুলিনি আয়ান। তুমি আমায় আঘাত করেছিলে। এখনো আমি কাউকে কিছু জানাইনি। আমার প্রশ্নের উত্তর না দিলে এসব তোমার মাকে জানাতে বাধ্য হব। তুমি আমাকে থ্রেট দিচ্ছ? সাবধান করছি। আমায় ঠকানোর চেষ্টা করো না। না হলে তোমার সর্বনাশ করতে আমি 2 বার ভাবব না। তোমারে ধমকিতে আমি আয়ান ভয় পাব। ভাবলে কি করে? যা খুশি করে নাও। তোমাকে বিয়ে করেছি এই বেশি। এছাড়াও আমার বউ হওয়ার কোনো যোগ্যতা নাই তোমার। আমি তোমার মতো একটা ছেলেকে বিয়ে করছি, এটাই তোমার 7 কপালের ভাগ্য। না হলে কে বিয়ে করত তোমার মতো চরিত্রহীন লম্পট ছেলেকে? আর তুমি আমায় বাধ্য হয়ে না, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিয়ে করেছ। আমার বাবা তোমাদের পাশে না থাকে তোমরা কবে মাটির সাথে মিশে যেতে। জায়ানের উপায় দুর্বল ছিলাম আমি, জায়ানের কাছে পাত্তা না পেয়ে আমি তোমায় বিয়ে করেছি। শুধু ওর মতো দেখতে বলে। না হলে তোমার কোন যোগ্যতাই ছিল না আমার পাশে দাঁড়ানোর। আজ তুমি জায়ানের মতো চেহারা পেয়েছো বলেই আমাকে বিয়ে করতে পেরেছ।
তোমার তো কোনো যোগ্যতাই নাই নিজে কিছু করার, শুধু আছে মেয়েদের দিকে নিকৃষ্ট নজর দেওয়া আর তাদের ভোগের বস্তু ভাবা। রাগে আয়ান উর্শির গাল চেপে ধরল। উর্শি ধাক্কা দিয়ে আয়ানকে নিজের থেকে সরিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগল। এখনো পুরানো নাগরের প্রতি তোর টান যায়নি? তুই আমার সামনে জায়ানের গুণ গান গাইছিস। তোকে তো আজ আমি মেরাই ফেলব। এগিয়ে ধরতে যাবে তখনই রুমে প্রবেশ করে জেসমিন বেগম। দুজনের এমন রেষারেষি দেখে তাড়াতাড়ি এসে আয়ানকে ধমক দেয়। আয়ান রাগে ফুঁসতে ফুঁসতে বাথরুমে ঢুকে যায়। জেসমিন বেগম উর্শির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। উর্শি কিছু না বলে বিছানায় শুয়ে পড়ে। আয়ান বেরিয়ে আসতেই জেসমিন বেগম তাকে তার রুমে যেতে বলে বেরিয়ে যায় রুম থেকে। আয়ান নিজেও একটু পর মায়ের রুমে এসে উপস্থিত হয়। তৃষ্ণাকে বিছানায় বসিয়ে জায়ান বরফ আনতে যায় এক হাতে কফি নিয়েই। ফিরে এসে তৃষার পা টেনে বরফ দিতে দিতে বলে, তোমায় একটা কাজ দিলাম, উল্টো তুমি আমার 10টা কাজ বাড়িয়ে দিলে। কোথায় আমার হেল্প করবে, আমার কাজ কমিয়ে দিবে, তা না ঝামেলায় ফেলে দিলে। তৃষ্ণা কাচুমাচু মুখ করে পা টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। স্বামী হয়ে জায়ান ওর পা ধরেছে, ও লজ্জায় পা টেনে নেওয়ার চেষ্টা করছে। জায়ান সেটা বুঝতে পেরে একটা ধমক মারল। তৃষ্ণা কেঁপে উঠল। পা টানছো কেন? দেখছো না বরফ লাগাচ্ছি। এমনিতে আমার রোমান্টিকতার 12টা বাজিয়েছ, এখন সেবা করতেও দিবা না। পায়ে ফোসকা ফেলে আমাকে আরো ভোগান্তি করতে চাচ্ছ? আমি ইচ্ছে করে আপনাকে আঘাত করিনি। আমার গায়ে কেউ টোকা দেওয়ার সাহস করতে পারে না। আর তুমি আমায় যখন তখন মারার হুমকি দিচ্ছ এবং কি মেরেও দিচ্ছ। ওসব তো ভুলে করেছি, ইচ্ছে করে করেনি সত্যি। তোমার সেবা যত্ন করতে করতে আমার কফি ঠান্ডা শরবত হয়ে গেছে। ওদিকে দেখো সকাল 11:15 বাজে, এখন রাত জেগে আমার কাজ করতে হবে। বউয়ের সাথে যে একটু শান্তিতে ঘুমাবো সে উপায়ও রাখলে না। এত রাত হয়ে গেছে। আপনি যদি সারা রাত কাজ করেন তাহলে তো সারা রাতে ঘরে লাইট ঝালানো থাকবে, আমি ঘুমাবো কি করে? এজন্যই তো তোমার জন্য আলাদা রুম বরাদ্দ করেছিলাম। তুমি তো এখানে থাকার বায়না ধরলে। রাতে কি কাজ করেন? আপনি কি চাকরি করেন? সেসব তোমার না জানলেও চলবে। শুয়ে ঘুমানোর চেষ্টা করো, আমি কাজ করি। আমি ঘুমাতে পারবো না। তাহলে জেগে আমার সাথে প্রেম করো। করবে? তৃষ্ণা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। জায়ান ওর মাথায় টোকা মেরে নিজের জায়গায় গিয়ে বসল। তৃষ্ণা শুয়ে জায়ানের দিকে তাকিয়ে আছে। জায়ান মনোযোগ দিয়ে কাজ করছে, তার ফাঁকে ফাঁকে একটু পরপর তৃষার দিকে তাকাচ্ছে। যতবারই তাকিয়েছে ততবার দেখেছে তৃষ্ণা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জায়ান চোখের ইশারার তৃষ্ণাকে ঘুমাতে বলছে, অন্যদিকে ফিরতে বলছে। তৃষ্ণা মাথা মুন্ডু কিছুই বুঝেনি। ও একই ভাবে আছে। জায়ান ফট করে দাঁড়িয়ে পড়ল। আর তৃষ্ণা দিকে এসে ঝুঁকে বলল, কি হচ্ছে, ডিস্টার্ব করছো কেন? তৃষ্ণা হকচকিয়ে বলে, কি? বিরক্ত করছো কেন? বিরক্ত কোথায় করলাম, আমি তো শান্ত হয়ে শুয়ে আছি। শান্ত হয়ে আছো রিয়েলি? কি করেছি আমি বলুন আপনি? আমার দিকে ওইভাবে তাকিয়ে আছো কেন? আমার সমস্যা হচ্ছে বুঝতে পারছো না? একদম ওইভাবে আমার দিকে তাকিয়ে থাকবে না। না হলে একদম মেরে ফেলবো। তোমার জন্য আমি মায়ের কাছে কথা শুনতে পারবো না। আমার কাজ শেষ করতে দাও। আমার ঘুম আসছে না। আমি দেখছি আপনার কাজ। জায়ান চাদর নিয়ে তৃষার মাথা ডেকে দিল। এবার ঘুমাও, একদম মুখ খুলবে না। কৃষ্ণবেণী। পর্ব 14। নন্দিনী নীলা। উর্শির সাথে আবার খারাপ বিহেভ করেছ? শক্ত গলার বলল জেসমিন বেগম। ওর কথা বাদ দাও তো। তুমি আমাকে বাসায় আসার জন্য তারা কেন দিলে সেটা বলো। বাদ দেব কেন? বলেছি না ওর সাথে কোন রকম খারাপ বিহেভ করবে না। আম্মু, ওকে জাস্ট আমার এখন সহ্য হয় না। তুমি তো জানোই প্রথম থেকে ওকে আমি সহ্য করতে পারি না। তবুও ওকে আমি 1 বছর ধরে সহ্য করে আসছি। আর কতদিন ওকে আমার সহ্য করতে হবে? দিন দিনও নিজের সীমা পেরিয়ে যাচ্ছে। আমার কাছে আমার কাজের জন্য কৈফিয়ত চাচ্ছে। আমি কি করব না করব, ওই ফকিন্নির বাচ্চাকে তার কৈফিয়ত দেব? নিজের রাগকে সংযত করো। উর্শির সাথে কোন রকম খারাপ ব্যবহার করবে না, এটাই আমার লাস্ট ওয়ার্নিং। ওর প্রয়োজন যতদিন আছে ততদিন ওকে ওর মতো থাকতে দাও। ওর কথা মেনে নেওয়ার চেষ্টা করো। ওকে এতই তোমার প্রয়োজন, জায়ানের বউ করে আনলেই পারতে। সব প্রয়োজনে আমাকে কেন বলি দিতে হবে?
তুমি এখন আমাকেও প্রশ্ন করতে শুরু করে দিয়েছ? আমি প্রশ্ন করলে আমাকে ধমক দিতে পারো, অথচ ভাইকে ধমক দেওয়ার সাহস তোমার নেই কিন্তু কেন? যে কাজের জন্য তোমাকে এনেছি সেই কাজটা করো। অযথা প্রশ্ন করে টাইম ওয়েস্ট না করে। আয়ান রাগে ফুঁসতে লাগল। জেসমিন বেগম আয়ানকে একটা রুমে নিয়ে আসলো। আয়ান নিজের কাজ শেষ করে আর একবারও জেসমিন বেগমের দিকে তাকালো না, নিজের রুমে চলে আসলো। তৃষ্ণা জাগ্রত হতে দেখতে পায় সকাল হয়ে গেছে আর জায়ান সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে। তৃষ্ণা শোয়া থেকে উঠে বসে জায়ানের দিকে তাকিয়ে ভাবে, উনি কি তাহলে সত্যি সারারাত জেগে কাজ করেছে? বিছানার আশায় সময়টুকু পায়নি। ঘুমিয়েছে কখন? তৃষ্ণা ওঠে জায়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত নাড়ায়। ঘাড় বাঁকা করে ঘুমিয়ে আছে ওনার কি ঘাড় ব্যথা করবে না? ডাকবে নাকি ডাকবে না ভেবে ডেকেই উঠে। জায়ান ঘুমোঘুম চক্ষু মেলে তাকিয়ে সামনে সদ্য ঘুম থেকে ওঠা তৃষ্ণাকে দেখে থমকে যায়। তৃষ্ণা এলোমেলো চুলগুলো বড় খোপা করে দাঁড়িয়ে আছে তার সামনে। ঘুম থেকে উঠেছে কেবলই এজন্য মুখের উপর তৈলাক্ত ভাব ফুটে উঠে আছে। জায়ান তৃষার এই রূপ দেখে কিছুক্ষণ হা করে তাকিয়ে আছে। কথা বলতে পারছে না। ওর চোখে তৃষ্ণাকে এই রূপে অপরূপ সুন্দর লাগছে। সাথে প্রচণ্ড খুশি হলো ঘুম থেকে উঠে এমন একটা দৃশ্য দেখে ওর মনটা ফুরফুরে হয়ে গেল। ও ঘুমিয়েছে ঘণ্টাখানিক হবে। সারারাত ধরে কাজ করেছে। কাজ আর কি করেছে, বেশিরভাগ সময় তৃষার ঘুমন্ত মুখের দিকে হা করে তাকিয়ে থেকেছে। কিন্তু কাছে যেতে পারেনি, কাছে গেলে যে আর কাজে আসতে পারবে না। আর রাতের মধ্যে কাজ কমপ্লিট না হলে কাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। এমনিতেই মায়ের মুখে সারাক্ষণ বউ এনে নাকি কাজের গাফিলতি করে এসব শুনতে হয়। এজন্য জিদ্দি মনে আজকে কাজটা শেষ করবে ভেবেছিল। জায়ান নেশাক্ত চোখে তাকিয়ে আছে আর এদিকে তৃষ্ণা জায়ানকে অদ্ভুত ভঙ্গিতেই তাকিয়ে থাকতে দেখে ডেকে যাচ্ছে বিছানায় গিয়ে শুতে বলছে। সারারাত কাজ করেছে ক্লান্ত, এখানে না শুয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে নিতে। জায়ান ওর কথার কোন উত্তরও দিচ্ছে না, নড়ছেও না। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তৃষ্ণা মুখটা বিকৃত করে চেয়ে আছে। জায়ান চোখ বন্ধ করে আবার তাকিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। বেরিয়ে এলো চোখে মুখে পানি দিয়ে। সারারাত জেগে থাকার ফলে চোখ দুটো লালবর্ণ হয়ে আছে। তৃষ্ণা দাঁড়িয়ে জায়ানের কাণ্ড কারখানা দেখছে। জায়ান তোয়ালে দিয়ে মুখ মুছে রেডি হতে লাগলো বাইরে যাওয়ার জন্য। তৃষ্ণা জায়ানকে পরিপাটি হতে দেখে ধরে ফেলেছে জায়ান আর বিশ্রাম নেবে না। তৃষ্ণা এগিয়ে এলো ড্রেসিং টেবিলের সামনে। জায়ান তখন চুল পরিপাটি করছিল। আপনি এই সাত সকালে কোথায় যাবেন? জায়ান নিজের কাজ করতে করতেই বললেন, সারারাত যে কাজ করলাম সেটা সম্পূর্ণ করে আসি। তুমি এখন আমায় ডেকে ভালোই করেছ। বাঁকা হয়ে শুলেও 2-3 ঘন্টার আগে জাগ্রত হতে পারতাম না। থ্যাংক ইউ বলেই তৃষার দিকে তাকিয়ে হাসল। তৃষ্ণা বোকা চোখে তাকিয়ে আছে। আপনি ওই কাগজ পাতিতে কি করলেন রাতভর? এত সকালে আবার কি কাজ সম্পন্ন করতে যাবেন? ঘুমাবেন না অসুস্থ হয়ে যাবেন তো? বললেই কি তুমি বুঝতে পারবে? জেগে থাকার অভ্যাস আছে, এত সহজে আমি অসুস্থ হয় না। থতমত খেয়ে গেল তৃষ্ণা। মাথা নিচু করে বলল, বুঝতে পারবো না বলে আপনি আমাকে কিছুই বলবেন না? যখন জানেন আমি কিছু জানতে বুঝতে পারবো না, তাহলে আমার মতো অশিক্ষিত মেয়েকে আপনি বিয়ে করলেন কেন? এখন বুঝতে পারবো না বলছেন। তোমার যেমন জানার বোঝার এত আগ্রহ, আমার তো জানানোর আর বোঝানোর এত আগ্রহ নাই। তুমি এসব না জানলে বিরাট কোন ক্ষতি হয়ে যাবে না, তাই তুমি তোমার মতোই থাকো। তৃষ্ণা মাথা নিচু করে ফট করে একটা কথা বলে উঠল, আমি শুনেছি গ্রামের মেয়েকে শহরের ছেলেরা বিয়ে করে আনে ঠকানোর জন্য, তাদেরকে কাজের লোকের মতো খাটানোর জন্য। আপনিও কি সেই রকম মনোভাব থেকে আমাকে বিয়ে করেছেন? আপনি আবার আমাকে ঠকাবেন না তো? বলেই ঢোক গিলল। মুখ ফসকে কথাটা তো বলে ফেলল, এখন যদি এর জন্য ধমক খেতে হয়। জায়ান অবাক চোখে তাকিয়ে আছে তৃষার দিকে। তৃষার কথা শুনে জায়ানের চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে। এমন প্রশ্নের সম্মুখীন হবে ও কল্পনা করতে পারেনি। তোমার মাথায় এসব কথা আবার কে ঢুকিয়েছে? কাজের লোকের মতো কি তোমাকে তো কাজই করাই না। কে ঢুকাবে? এটা তো সত্য কথাইট। এবার যখন বাসায় গিয়েছিলাম তখনও তো আমার চাচিরা এসে বলছিল এত বড়লোক বাড়ি থেকে আমাকে কেন বিয়ে করে নিয়ে গেল। আমি তো আপনাদের বাড়ির বউ হওয়ার যোগ্য না। বিয়ে করেছি আমি।
আমার বউয়ের যোগ্যতা আমি দেখব নাকি আমার বউয়ের যোগ্যতা আছে কিনা সেটা তোমার চাচিরা ঠিক করে দেবে? রাগান্বিত গলায় বলল। তৃষ্ণা জায়ানের রাগান্বিত কণ্ঠস্বর শুনে চুপ মেরে গেল, আর কথা বলার সাহস করল না। জায়ান তৃষার দুই বাহুতে হাত রেখে বলল, তোমার ওই থার্ড ক্লাস চাচিদের জন্য তুমি তোমার বাড়িতে যাওয়ার অধিকার হারালে। যারা আমার নামে তোমার কাছে খারাপ কথা বলতে আসবে তারা কেউ তোমার জীবনে থাকতে পারবে না। মনে রেখো। তৃষ্ণা বিস্মিত চোখে তাকালো জায়ানের দিকে। কি বলছেন এসব? জায়ান একটা ফাইল হাতে রুম থেকে বেরিয়ে গেল। তৃষ্ণা জায়ানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রুমের বাইরে একটা লোক দাঁড়ানো ছিল। জায়ান বের হতেই হাত থেকে ফাইল সেই লোকটা নিয়ে পেছনে যেতে লাগল। কথাটা বলে কি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। আচ্ছা, উনি তো এমনি কথাটা বলতে পারে। আমি এত ভাবছি কেন? সামান্য একটা ব্যাপার নিয়ে উনি আমায় এত বড় শাস্তি কেন দিবে? বেশি ভাবছি, ধুর, বকুল কি করছে দেখে আসি। তৃষ্ণা ফ্রেশ হয়ে বকুলের খোঁজ করতে গেল। উর্মি এখনো ঘুমাচ্ছে কিন্তু বকুল নাই। তৃষার আগমনে উর্মির ঘুম পাতলা হয়ে আসে। উর্মি বলে, কি হয়েছে ভাবি? বকুল কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। ও তো আরো কিছুক্ষণ আগেই উঠে বাইরে চলে গেছে। আমাকে ডেকেছিল, আমি রাতে একটু বেশি সময় জেগেছিলাম এজন্য উঠতে পারিনি। ও বলল ও নাকি তোমার কাছে যাবে। আর আমি তো জানি আজকে ভাইয়া সকালে চলে যাবে। তুমিও জেগে গেছো। তোমাদের রুমও চেনে এজন্য আমি আর বাইরে যাইনি। দেখো বাসায় ভেতরেই কোথাও আছে, হয়তোবা ঘুরতেছে। হুম। তৃষ্ণা তাড়াতাড়ি বেরিয়ে আসে। এই বাসার প্রত্যেকটা মানুষ রহস্যজনক। ও একা একা কোথায় চলে গেল? এই মেয়েটা ও না আমার কাছে না গিয়ে একা কোথায় চলে গেছে? সব রহস্যজনক মানুষের মাঝে ওই খারাপ লোকটাও আছে, সেখানে বকুল একা একা ঘুরতেছে না জানি আবার তার চোখে পড়ে যায়। তৃষার যত ভয় আয়ানকে নিয়ে, যদি আয়ান বকুলের কোন ক্ষতি করে দেয়, তার ছোট্ট বোনটা যদি কোন ক্ষতি হয়ে যায়, আয়ানকে একটুও বিশ্বাস নাই যে তার ভাবির দিকে এমন কুঞ্জর দিতে পারে, সে যে কারো সর্বনাশ করে দিতে পারে। সারা বাসা তন্ন তন্ন করে খুঁজল বকুলকে। তৃষ্ণা কোথাও বকুলের দেখা না পেয়ে ছাদে পর্যন্ত গেল বাসার আরেকটা কাজের মেয়েকে নিয়ে। কারণ লিয়া তখন সকালের ব্রেকফাস্ট তৈরি করছিল। ভয়ে তৃষার হাত পা কাঁপছে, কি করবে ভেবে না পেয়ে দিশেহারা হয়ে পড়ছে। তখন দেখা হয় উর্ষির সাথে। তৃষ্ণাকে উদ্বিগ্ন হয়ে হাঁটতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? তৃষ্ণা কান্না করে দিয়ে বলে, বকুলকে কোথাও খুঁজে পাচ্ছি না। ঘুম থেকে উঠে কোথায় চলে গেল? আরে তুমি কাঁদছো কেন? আশেপাশেও কোথাও আছে, ভালো করে খুঁজে দেখো। ভোর সকালে কোথায় যাবে? সারা বাসা তো খুঁজলাম, কোথাও নাই। বাগানে দেখেছ? না, বাইরে তো যাইনি। সিউর বাইরে গেছে, তুমি একবার বাইরে চেক করো। বোকা মেয়ে, একটুতে কান্না করে দিয়েছ। এত সিকিউরিটি গার্ড, এই বাসায় কারো কোন ক্ষতি হবে না, টেনশন নিও না। কৃষ্ণবেণী। পর্ব 15। নন্দিনী নীলা। বকুল তৃষার রুমে উকি মেরে দেখেছে বুবু আর দুলাভাই কথা বলছে, ও আর ভেতরে ঢুকেনি। সবাই যেহেতু ঘুম আর কাজে লোকরা কাজে ব্যস্ত, ও সারা বাসা চক্কর দিয়ে চঞ্চল পায়ে বাইরে চলে আসে। সবাই সবার কাছে ব্যস্ত ছিল এজন্য কেউ আর ওকে এতটা লক্ষ্য করে নাই। ও নানান পদের গাছ দেখে, তার সাথে ফুল গাছও আছে। বকুল নিজের লম্বা চুলের বেনি নাচাতে নাচাতে এগিয়ে পুকুর দেখতে পায়। সেটা ওর দৃষ্টিতে ছোট একটা পুকুর মনে হলেও সবার কাছে সুইমিং পুল। এত পরিষ্কার স্বচ্ছ পানি দেখে ও তো অবাক। কারণ পুকুরের পানিতে এত পরিষ্কার হয় না, এটা এতটাই পরিষ্কার যে ও নিজের প্রতিবিম্ব আয়নার মতো পরিষ্কার দেখতে পাচ্ছে। আগ্রহী চোখে তাকিয়ে নিজের সম্পূর্ণ শরীর দেখার জন্য ও আরও এগিয়ে যায় সুইমিং পুলের দিকে। ওর খেয়ালই থাকে না ও কখন সুইমিং পুলে ঠাস করে পড়ে যায়। ভোরের ঠান্ডা পানিতে পড়ে ওর গা শরীর কাঁপতে থাকে, ও চিৎকার করে ওঠে। কয়েকজন গার্ড চিৎকার শুনে দৌড়ে এসে বকুলের এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। এদিকে তৃষ্ণা একটা কাজের মেয়েকে নিয়ে বাইরে আসে। ও এই বাসায় আসার পর এখন অবধি বাইরে আসেনি। এই বাসার ওই একটা রুমের চার দেয়ালে থেকে কখনো বাইরে আসার আগ্রহ অবধি করেনি। আর ওর বোন কিনা একদিনে বাইরে চলে এসেছে। বাইরে একজন গার্ডকে জিজ্ঞেস করলে বলে দেয় ওইদিকে গেছে। তৃষ্ণা সেদিকে যেতে থাকে, কিছু দূর যেতেই কয়েকজন গার্ডকে দেখতে পায়, তারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সামনে তার বোন দাঁড়িয়ে আছে ভেজা শরীরে, পেছনে একটা ডোবা।
বুঝতে আর বাকি থাকে না, বোন তার এই ডোবায় গোসল করেছে হয় স্বেচ্ছায় না হলে অনিচ্ছায়। বকুল ওর বুবুকে রাগী চোখে নিজে দিকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায়। এভাবে যে ধরা পড়ে যাবে কে জানত। চুপি চুপি এসে ঘুরে চলে যাবে ভেবেছিল, কিন্তু এভাবে গিয়ে ধরা খাবে কে জানত। তুই এখানে কি করছিস? বকুল শুকনো ঢোক গিলে বলে, বুবু আসলে আমি না একটু বাসাটা ভালো করে দেখতে আসছিলাম। এখানে এসে না আমি ভুল করে পানিতে পড়ে গেছি পা পিছলে। ভেজা শরীরে বকুল কাঁপছে, এজন্য আর তৃষ্ণা এখানে দাঁড়িয়ে কিছু বলে না। বোনের হাত ধরে টেনে বাসার ভেতরে নিয়ে আসে। তখন দেখা হয় নিজের শাশুড়ির সাথে তিনি দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। তিনি বাঁকা চোখে তাকিয়ে আছে তৃষ্ণা আর বকুলের দিকে। বকুল মাথা নিচু করে তৃষ্ণাকে নিজের জন্য বরাদ্দ করা রুমে গেল। জেসমিন বেগম ওদের দিকে তাকিয়ে বললেন, বাসাটাকে নর্দমা বানিয়ে ফেলল। বুবু, আমি এখনো এই বাসার বাইরে গেলাম না। তুই একদিনে বাইরে চলে গেলি? এমন করলে আজকেই তোকে বাড়ি পাঠাই দিমু। বকুল কান্না করে দিয়ে বলে, বুবু তোমারে না বইলা আর কোনখানে যামু না, কথা দিলাম। এবারের মতো ক্ষমা কইরা দাও। আমারে বাড়ি পাঠাইও না। আমি যামু না। তৃষ্ণা দীর্ঘশ্বাস ফেলল। যা জামা পাল্টে আয়। বকুল ওয়াশরুমে চলে গেল। জামা পাল্টে এলো, আজ দুই বোন রুমেই খেল। বকুল তৃষ্ণা গল্প করছে, তখন উর্ষি আসে। দুই বোন কি করো? তৃষ্ণা উর্ষিকে নিজের রুমে দেখে চমকে দাঁড়িয়ে পড়ে। উর্ষিকে পা থেকে মাথা পর্যন্ত অবাক চোখে দেখছে বকুল। কি সুন্দর সিনেমার নায়িকাদের মতো দেখতে। বকুল উর্ষির দিকে তাকিয়ে বলল, তুমি কি নায়িকা? উর্ষি হেসে বলল, না তো, আমি তোমার বোনের ছোট যা। ও আপনি অনেক সুন্দর দেখতে। চুল কি সুন্দর লাল লাল। বাহ, তোমাদের দুই বোনের তো লম্বা হেয়ার। একেবারে কুচকুচে কালো। কিন্তু আপনের চুল এত সিল্কি কেমনে? আমাগো চুল তো এত সিল্কি না। বকুল চুলে হাত দিয়ে বলল। উর্ষি কিছুটা বিরক্ত হলেও প্রকাশ করল না। হালকা হেসে বলল, প্রতি মাসে স্পা করতে হয়, এর জন্য আরও অনেক কিছু করা লাগে, তার জন্য তোমাদের পার্লারে যেতে হবে। আমার বুবুরে নিয়া যাইয়েন। আচ্ছা। তৃষ্ণা বকুলকে থামাতে চেয়েও পারল না। উর্ষি বেরিয়ে যেতেই তৃষ্ণা বকুলকে ধমক দিল। সময়টা বিকেলের, সারাদিন পর জায়ান বিকেলে বাসায় আসে। তৃষার সেদিকে খেয়াল নেয়। ও বকুলের সাথে আগের রুমে ঘুমিয়েছিল। জায়ান শাওয়ার নিয়ে তৃষার খোঁজ করতে এসে বউকে পায় বেঘরে ঘুমাচ্ছে। ও চুপিসারে তৃষ্ণাকে নিয়ে চলে যায় নিজের রুমে। তৃষ্ণা ঘুমে মগ্ন। জায়ান তৃষ্ণাকে বিছানায় শুইয়ে কপালে একটা ভালোবাসার পরশ দেয়। তারপর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে হঠাৎ বকুলের ঘুম ভেঙে যায় আর এই দৃশ্য দেখে ফেলে। লজ্জায় চোখ বন্ধ করে থাকে। চলে যেতেই লাফ দিয়ে বিছানা থেকে নেমে যায়। ওড়না গলায় ঝুলিয়ে নাচতে নাচতে বেরিয়ে আসে রুম থেকে। বকুল হাঁটতে হাঁটতে সেই পাগলের রুমের সামনে চলে আসে। এসেই রুম থেকে গুমরানির আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে পড়ে। কে আর্তনাদ করছে ও অনুসরণ করে দরজার কাছে চলে আসে। দরজার সামনে বড় একটা তালা ঝুলছে। ও তালা ধরে দরজায় কান পেতে ভেতর থেকে কান্নার আওয়াজ পায়, আবার ভাঙার আওয়াজ পায়। মহিলা কণ্ঠ। কে এমন করছে? ভয়েও শুকনো ঢোক গিলে। ভেতরে মানুষ আছে, তাহলে বাইরে এত বড় তালা ঝুলছে কেন? দরজায় বাড়ি মেরে ডাকতে যাবে, তখনই কেউ পেছনে থেকে ওর মুখ চেপে ধরে সরিয়ে আনে দরজা থেকে। তুমি এখানে কি করছো? একজন ফিসফিস করে বলল। বকুল ভয়ে জ্ঞান হারাবে এমন অবস্থা। ঢোক গিলে তাকিয়ে দেখে বুবুর দেওর ওর সামনে দাঁড়িয়ে আছে। আর চোরের মতো ফিসফিস করে কথা বলছে। ও চোখ বড় বড় করে তাকিয়ে বলে, ওই ঘরে ক্যাডা আছে? তারে তালা দিয়া রাখছেন কেন? আমি দরজা খোলার চেষ্টা করছিলাম। তাড়াতাড়ি চলো। ভাই, এখানে তোমাকে দেখলে সর্বনাশ হবে। আরে কি কন, আমি তো উপকার করতে আইসি, ছাড়েন আহেন আমার লগে। দুজন মিলা দরজা খুলি। রুমের মহিলাটা না কাঁদতেছিল। জোভান ঢোক গিলে। এই বাচালকে তো চুপ করানো যাচ্ছে না। জোভান পকেটে থেকে রুমাল বের করে বকুলের মুখ বেঁধে দেয়। বকুলের চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেছে। ও না কিছু বলতে পারছে না সহ্য করতে পারছে। উমুম করছে। হাত ধরে টেনে জোভান ওকে সরিয়ে নিয়ে আসে। পাশের দেয়ালের পেছনে দুজনে লুকিয়ে পড়ে। জোভান আড়াল থেকে তাকিয়ে থাকে। আয়ান একটা ইঞ্জেকশনের সিরিজ নিয়ে সেই রুমের সামনে যায়।
প্যান্টের পকেট থেকে চাবি বের করে তালা খুলে ভেতরে ঢুকে আবার দরজা আটকে দেয়। বকুল চোখ বড় বড় করে তাকিয়ে আছে আয়ানের দিকে। আয়ানকে ও জায়ান ভেবে তাকিয়ে আছে। জোভান দরজা বন্ধ হতেই বকুলকে নিয়ে ফিরে আসে। বকুল মুখ খোলার জন্য কত শত চেষ্টা করেছে, অবশেষে জোভান খুলে দেয়। বকুল বড় শ্বাস নিয়ে বলে, আপনি আমার মুখ বাঁধলেন কেন? তোমার মতো বাচাল মেয়ের মুখ না বেঁধে কি আর চুপ করানোর উপায় আছে? ভাবি এত শান্তশিষ্ট, তুমি এত বাচাল হলে কি করে? বকুল বোকা চোখে তাকিয়ে আছে জোভানের দিকে। মুখ বাঁধার জন্য রাগে ফুঁসছে, ও কিছু বলতে যাবে তখন মাথায় আসে বুবু মনে হয় জেগে গেছে। তাই তো দুলাভাই উইখানে গেছে। আমি বুবুর কাছে যাই, না হলে আবার বকা খাবো আর আমাকে বাড়ি পাঠিয়ে দিবে। বকুল জোভানের দিকে তাকিয়ে বলল, আপনেরে কিছু কইলাম না। বুবুর লিগাট। বলেই বকুল দৌড়ে চলে গেল জায়ানের রুমের দিকে। তৃষ্ণা চোখ মেলে নিজেকে জায়ানের নিকটে ও তার রুমে দেখে বিস্মিত হয়। ঘুমালাম বোনের সাথে, উঠলাম স্বামীর বাহুবন্ধনে থেকে। ও জায়ানকে ধাক্কিয়ে উঠে যায়। এই রুমে কখন এলো ও ভাবছে। জায়ান তৃষার ধাক্কা খেয়ে উল্টো ঘুরে ঘুমিয়ে গেছে। তৃষ্ণা দরজা খুলে বাইরে এসে দেখে বকুল দাঁড়িয়ে আছে। দরজা খুলে বকুলকে দাঁড়িয়ে থাকতে দেখে বকুল দৌড়ে এসে তৃষ্ণাকে বলে, বুবু আমারে একা রেখে চলে এলে কখন? আমি কখন উঠে দরজার সামনে দাঁড়িয়ে আছি। ঢোক গিলে মিথ্যা কথা বলে বকুল। বুবুকে সব জানাতে ইচ্ছে করছে, কিন্তু বকা খাওয়ার ভয় বলতে পারছে না। আমি নিজেও জানি না কখন এই রুমে আসলাম। বকুল অন্যমনস্ক হয়ে কিছু ভাবছে। তৃষ্ণা সন্দেহ চোখে আছে বকুলের দিকে। না পেরে ধাক্কা দিয়ে বলে, কি রে, কি ভাবিস? কিছু না বুবু। বলেই বকুল রুমের ভেতরে যেতে চায়। তৃষ্ণা দরজা আটকে ওকে নিয়ে বাইরে চলে আসে। বকুল চোরের মতো মুখ করে ওর সাথে যাচ্ছে। কৃষ্ণবেণী। পর্ব 15-2। নন্দিনী নীলা। আজ শুক্রবার। সকাল থেকে হাঁসফাঁস করছে উর্মি, কোথাও দাঁড়াতে পারছে না। জায়ান আজকে মিহির আর ওর মাকে বাসায় আসতে বলেছে। কোনোভাবেই উর্মি সেই দাওয়াত ওর কাছে পৌঁছাতে পারেনি। মিহির ফোন রিসিভই করেনি। উর্মি মিহিরের বাসা খুঁজে চলে গিয়েছিল মিহিরের বাসায়। ওর মাকে অনেক বলে রাজি করিয়ে এসেছে। আর ও নিজেকে মিহিরের ফ্রেন্ড বলে পরিচয় দিয়েছে। মিহিরের মাকে বলে এসেছে যেভাবেই হোক মিহিরকে নিয়ে যেন শুক্রবার আসে। এখন উর্মি একটাই টেনশন হচ্ছে, উনি কি মিহিরকে রাজি করিয়ে নিয়ে আসতে পারবে? যদি আজ না আসে ভাই তো খেপে যাবে। কি করব আমি? ভয় পাচ্ছে উর্মি, না আসলে ভাইয়াকে কি জবাব দেবে ও? মিহির ওর মায়ের সাথে উর্মিদের বাসায় সামনে দাঁড়িয়ে আছে। মিহিরের চোখ দুটো কপালে উঠে গেছে। ও বিস্মিত চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, মা এটা কোথায় নিয়ে আসলে আমাকে? মালেকা বানু হাতের ঠিকানা ছেলের হাতে দিয়ে বলল, এই ঠিকানায় তো লেখা আছে। চল ভেতরে যাই। মিহির মায়ের হাত ধরে আটকে বলে, এসব কি? এই ঠিকানা কে লিখে তোমায় দাওয়াত করেছে? সত্যি করে বলো। এখানে দাঁড়িয়ে এইসব জিজ্ঞেস করবি নাকি বাসার ভেতরে যাবি? আমাকে ক্ষমা করবে, এই বাসায় আমি যাব না। আর না তোমাকে যেতে দেব। মালেকা বানুকে কিছু বলার সুযোগ দিল না। মিহির একটা অটোরিকশা দাঁড় করিয়ে টেনে মাকে নিয়ে বাসায় ফিরে আসলো। মালেকা বানু ছেলেকে বকছে অনবরত। মিহির বাসায় মাকে উর্মির সব ঘটনা খুলে বলেন। সব শুনে তিনি চিন্তিত মুখে নিজেও উর্মির আসার কথা বলে। মিহির দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে যায়। জায়ান উর্মিকে ডেকে পাঠিয়েছে। উর্মি ভয়ে ভীত হয়ে জায়ানের সামনে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। মাথা তুলে তাকানোর সাহস পাচ্ছে না। জায়ান ধমক দিয়ে বলল, কোথায় তোমার বন্ধু? উর্মি ঢোক গিলে বলে, ভাই আসলে তুমি আমার থেকে কিছু লুকিয়েছ? আমি আগেই বুঝেছি, এবার কারণটা বলো। উর্মি সব খুলে বলে। সব শুনে আয়ান চিৎকার করে ওঠে, ওই ছোট লোকের বাচ্চা আমার বোনকে ইগনোর করে। ওকে তো আমি। জায়ান আয়ানকে ধমক দিয়ে থামিয়ে উঠে নিজের রুমে চলে যায়। যাওয়ার আগে বোনের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, সব আমাকে আগে জানাতে পারতে। মিহিরদের জন্য আমি নিজের কাজ ফেলে বাসায় বসেছিলাম আর তুমি আমায় অপমান করলে। উর্মি কিছু বলতে গিয়েও বলতে পারল না। জায়ান রুমে আসে। রুমে বকুল আর তৃষ্ণা একসাথে বসে গল্প করছিল। জায়ান তৃষার দিকে তাকিয়ে বকুলকে বলে, তুমি উর্মির কাছে যাও। বকুল চমকে দাঁড়িয়ে বেরিয়ে আসে।
জায়ান তৃষার দিকে তাকিয়ে বলে, আমার মাথা টিপে দাও তো। বলেই তৃষার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ে। তৃষ্ণা হতচকিয়ে উঠে। আমার লজ্জা লাগছে, আপনি উঠুন। পরপুরুষ তোমার কোলে মাথা রাখে নাই। স্বামীর প্রতি এত কিসের লজ্জা? চুপচাপ মাথা টিপে দাও। তৃষ্ণা জায়ানের চুলে হাত দিয়ে আছে। অনেক সিল্কি চুলও টেনে না দিয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। জায়ান তৃষার কোল থেকে উঠে বসে বলে, গায়ে শক্তি নাই? এটা কি করছো? তৃষ্ণা থতমত খেয়ে বলে, আপনি এখানে হেলান দিয়ে বসেন। আমি আপনার চুল টেনে দেই। তৃষ্ণা খাটে হেলান দিয়ে বসতে বলল জায়ানকে। জায়ান বিরক্তিকর চোখে তাকিয়ে বসল আর বলল, তুমি কি এতটাই লজ্জা পাও নাকি আমাকে দূরে রাখছো? এটা কেমন কথা, আপনাকে দূরে কোথায় রাখছি? আপনি তো আমার কাছেই বসে আছেন। তুমি কি এতটাই অবুঝ? আমি কি বুঝিয়েছি বুঝতে পারছো না? তৃষ্ণা ঢোক গিলে বলল, সত্যি বুঝিনি। জায়ান চোখ বন্ধ করে মাথা টিপে দেওয়া ইশারা করল। তৃষ্ণা ঢোক গিলে বলল, আজকে না উর্মি আপুর বিয়ের কথা বলবেন বললেন। আপনি রুমে এসে শুয়ে আছেন কেন তাহলে? যা করতে বলছি তাই করো, পাল্টা প্রশ্ন করবে না। তৃষ্ণা ঢোক গিলে এগিয়ে আসলো। জায়ানের মুখের সামনে হাঁটু উঁচু করে বসে কপালে আঙুল চালাতে লাগল। 10 মিনিট পর জায়ান চোখ মেলল। তৃষ্ণা ওর খুব নিকটে। তৃষ্ণা নিঃশ্বাস ওর মুখে পড়ছে। জায়ান তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে ওর দিকে। তৃষ্ণা চমকে হাত থামিয়ে ফেলল। এমন হা করে তাকিয়ে থাকলে কি তার সামনে বসে থাকা যায়? কোলে মাথা রেখে দিয়েছিল অস্বস্তি, এখন তাকিয়ে আমায় চোখের দৃষ্টি দিয়েই খুন করছে। আপনি চোখ বন্ধ করে থাকেন না দয়া করে। কেন, প্রবলেম কি? ভ্রুকুটি করে বলল জায়ান। আমার লজ্জা লাগছে। আপনি চোখ বন্ধ করুন। নয়তো আমি এভাবে মাথা টিপে দিতে পারবো না। লজ্জা লাগছে? হুম। তৃষ্ণা মাথা নিচু করে বলল। জায়ান তৃষার কোমরে হাত রেখে আচমকা টেনে নিজের সাথে মিশিয়ে নিল। তৃষ্ণা থমকে গেছে। চোখ বড় সড়ো করে তাকালো জায়ানের দিকে। জায়ানের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। জায়ান তৃষার নাকে নাক ঘষে বলে, এখনো লজ্জা লাগছে? তৃষ্ণা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। ওর হৃদস্পন্দন অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে। কাপা কাপা ঠোঁটে কিছু বলতে চায়, বলতে পারে না। ও চোখ খিচে বন্ধ করে বলে, ছাড়ুন দয়া করে। নো, ছেড়ে দিলে তোমার লজ্জা ভাঙাবো কিভাবে? স্বামীর কাছে এসে লজ্জা পাও, এটাও একটা বড় লজ্জার কথা। কি করবেন আপনি? যা করলে আমার এই লজ্জাবতী বউয়ের লজ্জা ভাঙবে তাই করব। তৃষ্ণা কিছু বুঝতে না পেরে ভয় ছাড়ার জন্য অনুনয় করতে লাগে। জায়ান তৃষার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে আছে। যেন মজা পাচ্ছে। তৃষ্ণা চমকে উঠা গলায় বলল, আপনি কে? জায়ান তৃষার কোমরে আরো জোরে চাপ দিয়ে নিজের বুকের উপর ফেলে দেয় তৃষ্ণাকে। তৃষ্ণা জায়ানের শার্ট হাতে ধরে আছে। আবার আমি কে বলছো? তুমি তো হহুত চালাক মেয়ে। স্বামী রোমান্স করতে আসলে তাকে না চেনা ভান করে সরিয়ে দেওয়ার চেষ্টা করো। আরেকটু ঘনিষ্ঠ হতে যাবে জায়ান, তখন বকুলের কণ্ঠ শুনে চমকে উঠে দুজনেই। দরজা বন্ধ তাই বকুল ভেতরে যেতে পারেনি। কিন্তু দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে। জায়ান বিরক্তিকর চোখে দরজার দিকে তাকিয়ে ছেড়ে দিল। তৃষ্ণা দ্রুত দরজা খুলে দিল। কি হয়েছে? বুবু, আমার ভয় করছে, একা আমার সাথে আয় না। কোথায় যাব? উর্মি আপু কই? সে দরজা বন্ধ করে রাখছে, আমি একা কি করব, আমার না ভয় করছে, আয় না আমার লগে। জায়ানকে রেখে তৃষ্ণা বকুলকে নিয়ে বাইরে এলো। বুবু, দুলাভাই কই? কেন? দুলাভাইয়ের লগে গল্প করবি নাকি? বকুল ভয়ার্ত মুখে জোর করে হাসি এনে বলে, কও না বুবুট। আমার না তোমার শাড়ি পরে ভালো লাগছে না, আমি এটা পাল্টে ফেলি। বলেই বকুল বাথরুমে ঢুকে গেল। তৃষ্ণা অবাক চোখে বোনের দিকে তাকিয়েছিল। এই তো দুপুরের বকুল জোর করে কত বলে ওর একটা শাড়ি নিয়ে পরল। ওর নাকি পরার অনেক ইচ্ছা হয়েছে। এখন তাহলে কি হলো, মেয়েটার শাড়ি পাল্টানোর জন্য এত তাড়াহুড়ো করলো কেন? আর এত ভয় পেয়ে আছে কেন? আয়ান চোরের মতো মুখ করে হাঁটছিল, তখন ধাক্কা খায় জায়ানের সাথে। জায়ান ভ্রু কুঁচকে আয়ানকে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? আয়ান কপালের ঘাম মুছে বলে, নাথিং। বলেই এক প্রকার পালিয়ে যায়। আয়ানের যাওয়ার দিকে জায়ান সন্দিহীন চোখে তাকিয়ে আছে। জায়ান তৃষার ব্যবহারের আগে বাসা ছেড়ে বেরিয়ে আসছিল। তখন একটা কল আসে জায়ানের ফোনে।
ও রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে একজন বলে উঠে, স্যার বড় স্যারের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, স্যারকে সিটি হসপিটালে ভর্তি করা হয়েছে, আপনি দ্রুত চলে আসেন। জায়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে? ও চিৎকার করে মা বলে ডেকে ওঠে। জেসমিন বেগম দৌড়ে বাইরে আসে। জায়ান প্রায় 3 বছর পর উনাকে মা বলে ডেকেছে। উনি খুশি মনে এগিয়ে আসে। উনার চোখ ছলছল করছে আনন্দে। জায়ান বাবার অ্যাক্সিডেন্ট এর কথা জানায়। কিন্তু তার মধ্যে কোন হেলদোল নেই, তিনি ছেলে তাকে মা বলেছে এতদিন পর সেই খুশি আছেন। আমি কি বলছি শুনতে পাননি? জেসমিন বেগম বলেন, তোমার ড্যাড অ্যাক্সিডেন্ট করলে তুমি আমায় আবার মা ডাকবে জানলে কবেই নিজেই তার গাড়ির ব্রেক ফেল করিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে ফেলতাম। আপনার মাথা গেছে। সরুন, আপনি আনন্দ উল্লাস করেন, আমি আমার বাবার কাছে যাচ্ছি। আমি আয়ানকে নিয়ে আসছি। জায়ান রাগী দৃষ্টি ফেলে হনহনিয়ে বেরিয়ে গেল। কৃষ্ণবেণী। পর্ব 16। নন্দিনী নীলা। বাসা সম্পূর্ণ খালি। উর্মি নিজের রুমে দরজা বন্ধ করেছিল। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে হন্তদন্ত হয়ে হসপিটালে ছুটেছে। আয়ান আর জেসমিন বেগম হসপিটালে গেছে। জায়ান তো আগেই গেছে। এখন বাসায় আছে শুধু বকুল আর তৃষ্ণা। উর্ষি না বাসায় আছে আর না হসপিটালে গেছে, সে কোথায় গেছে কেউ জানে না। জোভান সকালবেলায় তার কোন এক বন্ধুর বাসায় গেছিল, সেখান থেকে এখনো ফিরেনি। সে জানেও না তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তৃষ্ণা আর বকুল খালি বাসায় গালে হাত দিয়ে বসে আছে। বকুল বোনের দিকে তাকিয়ে বলল, বুবু তোমার শ্বশুর অ্যাক্সিডেন্ট করল। তুমি যাইবা না হসপিটালে? তৃষ্ণা আনমনে বলল, আমি কেমনে যামু? হসপিটাল কোথায়? আমি তো এই বাসার বাইরে পা রাখি নাই, আমি হসপিটাল চিনমু কেমনে? সবাই চলে গেছে, আমারে নেওয়ার হলে তো নিয়েই যাইতো। হ, আচ্ছা বুবু তোমারে একটা কথা কই। বল। বকুল ঢোক গিলে আমতা আমতা করে বলল, বুবু ওই পূর্ব পাশে একটা রুম আছে না? বাইরে তালা মারা। তার ভিতরে কেউ একজন থাকে। চিৎকার করে কান্না করে। আমি ওই দিন গেছিলাম। আমি না দরজা খুলতে চাইছিলাম। কিন্তু বাইরে ইয়া বড় একটা তালা দেওয়া। তুমি কি জানো ওই রুমে কে থাকে? আর তারে কেন তালা দিয়ে রাখছে? তৃষ্ণা মনে করার চেষ্টা করে বলল, বকুল তুই ওই পাশে গিয়েছিলি কেন? তুই জানিস ওই রুমে একটা পাগল থাকে। পাগলের কথা শুনে বকুল ভয়ার্ত কণ্ঠে বলল, ও মাগো বলো কি, ওই রুমে পাগল থাকে? আমি আরো দরজা খুলে দেখার জন্য কত কষ্ট করছিলাম। তোরে আমি বলছি না বেশি এদিক ওদিক ছোটাছুটি করবি না। বকুল মাথা নিচু করে বলল, আর করমু না, আমি শুধু তোমার পাশে পাশেই থাকমু। এবার বলতো একটু আগে তোর কি হয়েছিল? তুই শাড়িটা খোলার জন্য এত উতলা হয়েছিলি কেন? বকুল ভয়ার্ত চোখে বুবুর দিকে তাকিয়ে আছে। কি করে বুবুকে সত্যিটা বলবে? মনে পড়লে ওর গায়ে কাটা দিয়ে ওঠে। দুলাভাই ওকে পেছনে থেকে জড়িয়ে ধরেছিল আর তৃষ্ণা বলে ওকে চুমু দিয়েছিল। ছি ছি ছি, আমি কেন বুবুর শাড়ি পরতে গেলাম? আমি তো কত শুকনো বুবুর থেকে, তাহলেও দুলাভাই ভুল করলো কি করে? বকুল ভয়ার্ত চোখে তাকিয়ে আছে তৃষার দিকে। তৃষ্ণা সন্দেহ চোখে চেয়ে বলল, চুপ করে আছিস কেন? সত্যিটা বল আমাকে। বকুল মাথা নিচু করে সব খুলে বলবে। তখন বাসায় আসে জোভান। ওরা দুজন ড্রয়িং রুমে বসেছিল, এজন্য জোভানকে দেখে দুজনেই কথা থামিয়ে দেয়। কি ব্যাপার ভাবি, বাসা এত নীরব কেন? তৃষ্ণা উঠে এসে জোভানকে সব খুলে বলে। জোভান এক নজর বকুলের দিকে তাকিয়ে ফোন বের করে উর্মিকে কল দেয়। কথা বলতে বলতে নিজের রুমে চলে যায়। জোভানকে দেখে তৃষার বকুলকে জেরা করার কথা মাথা থেকে চলে যায়। বকুলকে খেতে দিয়ে তৃষ্ণা মলিন মুখে দাঁড়িয়ে থাকে। খেতে ইচ্ছে করছে না। সবার উপর দিয়ে কত ঝড় যাচ্ছে আর উনিও তো না খেয়ে আছেন। কখন গেছে সবাই? এখন রাত 10টা বাজে, এখনো কেউ বাসায় আসলো না। জোভানের থেকে শুনতে হবে বাবা কেমন আছে। তৃষ্ণা বকুলকে রুমে শুইয়ে দিয়ে জোভানের রুমে যাবে। জোভানের থেকে খবর নিয়ে জানতে পারল হসপিটালে পাশে নাকি উর্ষির বাবার বাড়ি, তাই সবাই সেখানে গেছে। জায়ান আর উর্মি চলে আসবে একটু পর। আর জায়ানের বাবা অ্যাক্সিডেন্ট করে মোটামুটি ভালোই আঘাত পেয়েছে। কিন্তু গুরুতর আঘাত নয়। তিনি যতটা আঘাত পেয়েছে তার থেকে বেশি ভেঙে পড়েছে। গাড়ি থেকে তার ইম্পর্ট্যান্ট একটা ফাইল মিসিং, সেই টেনশনে তিনি অসুস্থ হয়েছেন বেশি।
বকুল একা কোনোভাবেই শুয়ে থাকবে না, ওর জন্য তৃষ্ণা ওর পাশে একটু শুয়েছিল, কিন্তু জায়ান না আসা পর্যন্ত তৃষ্ণা দুচোখের পাতা এক করতে পারবে না। অনেক বলে কয়ে ওর থেকে ছাড়া নিয়ে জোভানের কাছে গেছিল শুনতে। এসে দেখে এই মেয়ে বেশ আছে, তাই বাধ্য হয়ে শুয়ে পড়ে। শুয়েও জেগেছিল বকুল, ঘুমিয়ে পড়তেই তৃষ্ণা বিছানায় থেকে উঠে যায়। জায়ানের রুম থেকে ঘুরে এসে কি মনে করে যেন সেই পাগলের রুমটায় যায়। একবার সামনাসামনি থেকে পাগলটাকে দেখার কৌতূহল দমাতে পারছে না। আবার জায়ান নাকি ওই রুমে যায়। জায়ান তাহলে পাগলটাকে ভয় পায় না? ওই পাগল এই পরিবারের কি হয়? আজ যেহেতু বাসায় কেউ নাই, একটা সুযোগ তো নেওয়া যায়। তৃষ্ণা সত্যি সত্যি ভয়ে ডর ভুলে পাগলটার রুমের সামনে এসে হাজির হলো। জায়ানের রুমে একটা বড় চাবির গোছা পেয়েছিল, সেই চাবির গোছা টানিয়ে এসেছে সাথে করে। একটা একটা করে চাবি তালায় দিয়ে খোলার চেষ্টা করছে। 10টা চাবি দিয়ে চেষ্টা করে ফেলল, তবু খুলে না, আর মাত্র 4টা চাবি আছে। আর একটা দিয়ে মুচার দিতেই তালা খুলে যায়। ও লাফ দিয়ে উঠে তাল হাতে নিয়ে। আজ একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে, ভেতর থেকে কোন সারা শব্দ পাওয়া যাচ্ছে না। পাগলটা এত নিশ্চুপ হয়ে আছে কেন? তৃষ্ণা এবার কিছুটা ভয় পাচ্ছে ভেতরে যেতে, তবুও কাপা কাপা হাতে দরজার ছিটকারি ফুলে দরজা খুলতেই ভেতর থেকে বিচ্ছিরি দুর্গন্ধ নাকে এসে ঠেকলোট। রানী গোলাপি কালার শাড়ি ওর পরনে, ও তাড়াতাড়ি শাড়ির আঁচল টেনে নাকের মধ্যে চেপে ধরল। ছি, এখানে কোন মানুষ থাকে? কি বিশ্রী গন্ধ, আর কি বিশ্রী অবস্থা! এই গন্ধটা এসেছে সামনে, পাগলটা হতো বমি করে ভাসিয়েছে সেগুলো দেখে তৃষ্ণা এখানেই বমি আসা ধরল। ও আর ভিতরে যাওয়ার সাহস করতে পারছে না, ভাঙাচোরা দিয়ে কি অবস্থা করে রেখেছে রুমটার। ও দরজা আটকে বেরিয়ে আসতে চাইল, তখনই ভেতর থেকে এক ভূতের মতো কেউ দৌড়ে এসে ওর চুল টেনে ধরল। আচমকা কেউ দৌড়ে আসতে তো ভয় পেয়েছেই, তার মধ্যে সেই মানুষটাকে দেখেও ভয় আরো কাঁপতে লাগে। কি ভয়ঙ্কর লাগছে পাগলটাকে! চুলগুলো খুস্কো হয়ে মুখ ঢেকে আছে, চোখ দুটো লাল টকটকে। মহিলাটার মাথার কয়েকটা চুল পাকা ধরেছে। চুলের বিনি ধরে এমন ভাবে টেনেছে ওর মাথা ব্যথা হয়ে গেছে, ও ছাড়ানোর জন্য হাঁসফাঁস করতে লাগে। পাগলটা ওকে টেনে রুমের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে নিজে রুমের বাইরে চলে আসে। তারপর নাচতে নাচতে বলে, আমারে রুমের ভেতর আটকে রাখবি তোরা? আমারে আটকে রাখবি? তুই আটকে থাক, আমি এখন বাইরে জামুগা। সবকটারে পুলিশে দিমু, আমার বাপ পুলিশ আমারে আটকে রেখে আমার আর কিছু বলতে পারে না পাগলটা, তার আগেই জায়ান সেখানে চলে আসে আর এসে দেখতে পায় তৃষ্ণা ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। আর পাগল দরজার কাছে দাঁড়িয়ে লাফাচ্ছে, হাততালি দিচ্ছে আর কি সব বলছে। তৃষার অবস্থা দেখে ওর মাথা খারাপ হয়ে যায়, ও পাগলটাকে একটা ধমক দিতেই পাগলটা থেমে যায়। তৃষ্ণা ভয় কাঁপছে, জায়ানকে দেখে স্বস্তি পায় আর সাথে সাথে জ্ঞান হারায়। জ্ঞান হারানোর আগে একটা কথাই ভাবে, কোন কুলক্ষণে এই পাগলের উপর কৌতূহল দেখাতে এসেছিলাম। পাগলটা জায়ানকে দেখেই হাসি দেয় আর জড়িয়ে ধরতে চায়। জায়ান নাক ছিটকে সরে যায় আর ধমক দিয়ে বলে, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। তুমি কোন সাহসে ওর গায়ে হাত তুলেছ, ওকে আঘাত করেছ? তুমি জানো ও আমার স্ত্রী। ওকে আঘাত করে তুমি মোটেই ঠিক কাজ করনি। পাগলটা ঠোঁট ভেটকিয়ে তাকায় তৃষার দিকে। তৃষ্ণা অচেতন হয়ে গেছে। পাগলটা তৃষার পাশে বসে মাথায় হাত বুলিয়ে আদর দিতে থাকে। জায়ান পাগলটার হাত তৃষার মাথায় থেকে সরিয়ে একবার পাগলটার মুখে দেখে তাকিয়ে বলে, তুমি এত মিষ্টি একটা মেয়েকে কিভাবে মারতে পারলে? পাগল হলেও তো তুমি ভালো আর খারাপের তফাৎ বুঝো। তাহলে ওকে তুমি মারার আগে বুঝতে পারোনি ও খারাপ নয়, ও ভালো। পাগলটা এবার জায়ানের বাহু ধরে কান্না করে দিল। ওরা সবাই আমাকে মারে, তুমি আমাকে একবারও বাঁচাতে আসোনি কেন? তুমি ও কি সবার মতো আমাকে ঘৃণা করো? জায়ান তৃষ্ণাকে কোলে তুলে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ করি ঘৃণা, এজন্যই তো আমি তোমার সামনে আসি না। বলে জায়ান চলে আসার জন্য পা বাড়ায়। পেছনে থেকে পাগলটা বলে উঠে, তুমি জানো তোমার ওই মুখটা আমার খুব প্রিয় ছিল, কিন্তু তুমি রূপী আয়ান আমায় খুব কষ্ট দেয়। যেটা আমার করার কথা ছিল সেটা এখন করে আয়ান। আমি রূপী আয়ানের থেকে আঘাতটা সহ্য করা তোমার জন্য ভালো, নাকি সে আঘাতে তুমি আমার হাত থেকে সরাসরি নিতে চাও? পাগলটা সেখানে ফ্লোরে বসে চিৎকার করে কাঁদতে লাগল। কৃষ্ণবেণী। পর্ব 17। নন্দিনী নীলা। তৃষ্ণা যখন জাগ্রত হলো, চোখের সামনে দেখতে পেল জায়ান বসে আছে।
ও তাকালো, তখনও জায়ান ওর মুখে পানি ছিটা দিচ্ছে। ও ধরফরিয়ে উঠে বসে এদিক ওদিক তাকালো। পাগলটা আমাকে মারতে এসেছিল বলেই কান্না করে দিল। তৃষ্ণা জায়ানের বাহু খামচে ধরে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন পাগলের কাছে যাব না। খুব ভয় পেয়েছি, কি ভয়ঙ্কর ওই পাগলটা। সময় মতো আপনি না আসলে আমার কি হয়ে যেত? পাগলটা আমাকে মেরে ওই ঘরে বন্ধ করে দিত। জায়ান ঝামটা মেরে বাহু থেকে তৃষার হাত ছাড়িয়ে ঠাস করে তৃষার গালে একটা থাপ্পড় মেরে বসল। তৃষ্ণা শক্তপোক্ত জায়ানের হাতের থাপ্পড় খেয়ে ছিটকে পড়ল বিছানায়। জায়ান তৃষার হাতের কনুই শক্ত করে ধরে টেনে আবার বিছানায় বসিয়ে গাল চেপে ধরে বলল, কোন সাহসে তুমি ওই রুমে যাওয়ার সাহস করেছ? বেশি লাই দিয়েছি বলে মাথায় চড়ে বসেছ তাই না? তৃষার ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ ফুটে উঠেছে, লাল টুকটুকে হয়ে। গাল চেপে ধরার তৃষার মুখমণ্ডল আরও ব্যথায় নীল হয়ে উঠছে। ওর চোখে জল ভর্তি হয়ে উঠেছে। তৃষ্ণা কথা বলতে পারছে না, উম করে কথা বলার চেষ্টা করছে। জায়ান হাত সরিয়ে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। মন চাচ্ছে তৃষ্ণাকে এর উপযুক্ত শাস্তি দিতে, কিন্তু এই মেয়েটাকে ও একটু বেশি ভালোবাসে, তাই তো একটু আঘাত দিয়েই এখন নিজের খারাপ লাগছে। তৃষ্ণা ভয় খাটের সাথে লেপ্টে আছে। জায়ান রাগে হাত মুষ্টি বন্ধ করছে আবার খুলছে। তৃষ্ণা মুখে হাত দিয়ে ফুপিয়ে কাঁদছে আর ভয়ার্ত চোখে জায়ানের দিকে তাকাচ্ছে। জায়ান তৃষার দিকে চোখ ঘুরিয়ে একটু তাকাতেই তৃষ্ণা ভয়ে বিছানা থেকে উঠে পড়ল। জায়ান ভ্রুকুটি করে তাকিয়ে আছে। আঙুল দিয়ে কাছে আসতে বলল। তৃষ্ণা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমাকে ক্ষমা কইরা দেন। আমি আর কোনোদিন ওই রুমে যামু না। আমাকে মাইরেন না। এদিকে আসো। আমার উঠা লাগলে মার খাওয়া থেকে কেউ তোমায় বাঁচাতে পারবে না। তৃষ্ণা ভয়ে ভীত হয়ে এগিয়ে আসে জায়ানের কাছে। জায়ান তৃষার হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে দেয়। তৃষ্ণা বসে ও আরও 2 বার ক্ষমা চাইল কান্না গলায়। জায়ান নিষ্পলক চোখে চেয়ে আছে ওর মুখের দিকে। তৃষ্ণা মাথা নিচু করে কাঁদছে। জায়ান তৃষার গালে আঙুল স্পর্শ করতেই তৃষ্ণা আহ করে ওঠে। রাগের মাথায় খুব জোরেই থাপ্পড় মেরেছে। তৃষার গালের অবস্থা খারাপ করে দিছে। জায়ানের রাগ এবার একটু কমল। তৃষ্ণা ব্যথিত মুখশ্রী দেখে ওর রাগ নিমিষেই গায়েব হয়ে গেছে। ও নরম সুরে বললেন, ব্যথা কি বেশি লেগেছে? তৃষ্ণা বিস্মিত চোখে তাকালো জায়ানের দিকে। আনসার মি। হ্যাঁ, অনেক ব্যথা করছে। জায়ান চোখ বন্ধ করে নিজের রাগ দমন করে করে বলল, ওই রুমে কেন গিয়েছিলে? তৃষ্ণা শুকনো ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে বলল, পাগলটাকে দেখার অনেক ইচ্ছা হয়েছিল তাই গিয়েছিলাম। একটু দেখেই চলে আসব। আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন এমন কাজ করব না। পাগল কারো দেখার ইচ্ছে হয়? এই প্রথম শুনলাম। তৃষ্ণা আবার পলক নিচের দিকে নামিয়ে ফেললাম। বেশি দুঃসাহস করে ফেলেছ। তাই আঘাতটা তোমার প্রাপ্য ছিল। জায়ান পকেট থেকে ফোন বের করে কল করল লিয়াকে। হ্যালো লিয়া, ফ্রিজ থেকে বরফ নিয়ে আসো আমার রুমে। বলে কল কেটে দিল। কয়েক মিনিট পরে লিয়া বরফ নিয়ে এসে হাজির হলো বাটিতে করে। স্যার, কি হয়েছে? কিছু না, তুমি আসতে পারো। বাকিটা আমি হ্যান্ডেল করে নিতে পারবো। লিয়া মাথা নিচু করে চলে যায় দরজা থেকেই। জায়ান তৃষার গালে আলতো হাতে বরফ লাগিয়ে দিতে থাকে। তৃষ্ণা ব্যথায় কেঁপে কেঁপে ওঠে। আহ, ব্যথা লাগছে। ক্ষমা করে দিন। তোমাকে এখন ব্যথা নয়, বরফ দিয়ে ব্যথা সারাতে চাচ্ছি। বসো, আমি মলম দিয়ে দিচ্ছি, কমে যাবে। জায়ান তৃষার গালে মলম দিয়ে দিল। তৃষ্ণা বলল, নিজে মারলেন, এখন নিজেই সেবা করছেন? জায়ান বললেন, আমার বউ। আমিই মারব। আমিই আদর করব। বুঝেছ? বুবু, তোমার গালে কি হয়েছে? বকুল চোখ বড় বড় করে তৃষার গালের দিকে তাকিয়ে আছে। তৃষ্ণা গাল হাত দিয়ে বলল, কিছু না, কি হবে? আচ্ছা কথা কও। তোমার গাল অমন গাল হয়ে আছে কেন? মনে হইতাছে কেউ মারছে। ধুর, কি বলিস? কে মারবে আমারে? তাইলে গাল অমন লাল হইয়া আছে কেন? ঘুম থেকে উঠে দেখি ফুলে আছে। বাদ দে তো এসব। আমারে রাইতে তুমি একলা ঘরে রাইখা আসছিলা, আমি তো টেরও পাইলাম না। টের পাইলে কি তুই আর একা থাকতি? ভালোই হয়েছে রাত শেষ করে ফেলেছিস এক ঘুমে। তোর ঠোঁটা এত লাল হইয়া আছে কেন? বকুল থপ করে বিছানায় থেকে উঠে গেল। আমি মুখ ধুইয়া আসি। তৃষ্ণা সন্দেহ চোখে তাকিয়ে আছে। বকুল বাথরুমে ঢুকে নিজের ঠোঁটের দিকে তাকিয়ে আছে।
চোখ বন্ধ করতেই একটা ঘটনা ওর চোখের সামনে ভেসে উঠল। ও লজ্জায় রাঙা হয়ে উঠল। তুই আমার কাছ কিছু লুকাচ্ছিস? সন্দেহ চোখে তাকিয়ে বলল তৃষ্ণা। বুবু কি কও? কি লুকামু? চমকানো কণ্ঠে বলল বকুল। আর 2 দিন আছিস তাই কিছু লুকাবি না আমার থেকে। বুবু কি যে কও না। আমি কিচ্ছুটি লুকাইনি। আচ্ছা। তৃষ্ণা বাইরে আসতে বলে চলে গেল। বকুল ভয়ে কাঁপছে। ও কি ভাবে সব বুবুকে বলবে? ও বিছানায় বসতেই দরজা আটকানোর আওয়াজ হলো। ও চোখ কপালে তুলে সামনে তাকিয়ে আছে। জোভান ভয়ে ভীত হয়ে এগিয়ে এসেছে বকুলের দিকে। বকুল, আই অ্যাম সরি। বিশ্বাস করো কালকে তোমাকে ওইভাবে স্পর্শ করতে চাইনি। কিভাবে যেন হয়ে গেল। আমাকে ভুল বুঝো না, বিলিভ মি, আই রিয়েলি লাভ ইউ। আমার তোমাকে খারাপ ভাবে অপবিত্রভাবে স্পর্শ করার ইচ্ছে ছিল না। আমি ভুল করে তোমার ঠোঁট স্পর্শ করে ফেলেছিল। শয়তান পোলা, আবার আইছিস? বুবুর দেবর বইলা এহন কিছু কই নাই। তোর ভালো আচরণ দেইখা তোরে আমার মনে ধরেছিল আর তুই সুযোগ পাইয়া কি করলি? জোভান কিভাবে মানাবে জানে না তাই মাথা নিচু করে বলল, 2 দিন পর চলে যাবে শুনলাম, সত্যি? সত্য। তোমাকে অনেক মিস করব। আবার কবে আসবে? তোগো এই শয়তান বাড়িতে আর জীবনে আসমু না। জোভান আরেকবার সরি বলে চলে গেল। চলে যাওয়ার আগে বকুলের রাগ ভাঙাতে হবে যেভাবেই হোক ভাবতে ভাবতে গেল। বকুল বাইরে এসে আজ প্রথম ঝটকা খেল। ও তৃষার মতো 2টা জায়ান দেখে চোখ কপালে তুলে ভূত বলে চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে সবাই চমকে ওর দিকে তাকায়। তৃষ্ণা কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? চিৎকার করছিস কেন? জোভান তখন খাবার জন্য টেবিলের দিকে আসছিল। বকুলে চিৎকার শুনে ও বুঝে গেছে কাহিনীটা। ও এগিয়ে এসে বলে, ভাবি, আমার 2 যমজ ভাইকে দেখে তোমার বোন হয়তো ভূত ভেবে চিৎকার করেছে, তাই না বকুল? দুলাভাই এর মতো আর একটা দুলাভাই আছে? আয় হায়, দুজনে যমজ। বকুল চিন্তিত মুখে ভাবছে, তাহলে আমাকে জড়িয়ে ধরেছিল কে? সে আবার তৃষ্ণা বলে চুমু দিয়েছিল। তাহলে সেটা দুলাভাই, কিন্তু তার কপালে যেন আমি তিল দেখছিলাম। এখন আমার দুলাভাই কোনটা? ও বুবুর দিকে তাকিয়ে বলল, বুবু, আমার দুলাভাই কি ওই লাল তিলওয়ালাটা? ওর ঠোঁট কাঁপছে উত্তেজনায়। তৃষ্ণা মাথা নাড়িয়ে না বলে বলল, ওই তিলওয়ালাটা আমার দেবর, তোর দুলাভাইয়ের যমজ ছোট ভাইট। বকুল জ্বলন্ত চোখে তাকিয়ে আছে আয়ানের দিকে। আয়ান কেমন অদ্ভুত চোখে ওর দিকে তাকিয়ে আছে। তৃষ্ণা বকুলকে চেয়ার টেনে বসিয়ে নিজেও বসল। বকুল ভয় কাঁপছে, ওর সোজা বসেছে আয়ান, পাশে জোভান। বুবু, তোর সাথে আমার কথা আছে। কি কথা বল? বুবু, তোর দেবর তোরে জড়িয়ে ধরে কেন? কাপা কাপা ঠোঁটে বলল। তৃষ্ণা থমকানো চোখে তাকালো বকুলের দিকে। কি আজেবাজে কথা বলছিস তুই বকুল? বল না বুবু, আমি নিজের চোখে দেখছি। কি দেখছিস তুই? এরকম একটা কথা কিভাবে বলতে পারলি? আমার দেবর আমারে। তৃষ্ণা থেমে গিয়েও আবার বলল, এমন। বকুল বলল, তোমারে আমার কিছু কথা জানানোর আছে। আমারে তুমি ভুল বুঝো নাট। আমি আসলে কথাটা এভাবে বলতে চাইনি, অন্য একটা কথা বলতে চাইছিলাম। যা বলার সরাসরি বল। এত ভনিতা কবে থেকে শুরু করছিস? বকুল ঢোক গিলে ভাবে সমস্ত কথা বলে দিবে এক্ষুনি। আর সময় নষ্ট করবে না। এতদিন ভেবেছিল দুলাভাই না হয় একবার ভুল করে ধরেছে, কিন্তু দুলাভাইয়ের ভাই কেন ওর বুবুকে জড়িয়ে ধরতে চাইছিল? ব্যাপারটা তো পরিষ্কার হচ্ছে না, কোন তো গন্ডগোল আছেই। তৃষ্ণা বোনের দিকে তাকিয়ে আছে, কি সত্যি জানাতে চাই বকুল? সেটা জানবার জন্য অধীর আগ্রহে চেয়ে আছে বকুলের দিকে। আর বকুল হাঁসফাঁস করছে। কথাটা কিভাবে বলবে ভেবে অস্থির ও। কৃষ্ণবেণী। পর্ব 18। নন্দিনী নীলা। বকুল এবারেও কিছুই বলতে পারল না। তৃষ্ণাকে যেই মুহূর্তে বকুল বলতে যাবে সবকিছু সাহস করে, তখনই জায়ান আসে আর 2 বোনের সামনে দাঁড়িয়ে আদেশ করে দুজনকেই রেডি হয়ে নিতে কোথাও নিয়ে যাবে বেড়াতে। তৃষ্ণা তো অবাক সুরে জায়ানকে প্রশ্ন করে, রেডি হব কেন, কোথায় যাব? বললেই কি তুমি চিনবে? তোমাদের একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব। আমার একমাত্র শালিকা বলে কথা। সে চলে যাবে কাল, দিন পরেই। আসার পরে রুমে 4 দেয়ালেই তো বন্দি হয়ে রইল। এজন্যই তোমাদের দুজনকে ঘুরতে নিয়ে যাব, এবার রেডি হও। বকুল খুশিতে লাফিয়ে উঠল। খুশির খবরে পেট তৃষ্ণাকে জানানোর কথা বেমালুম ভুলে গেল।
তৃষ্ণা নিজেও এসব একপাশে ফেলে বোনকে রেডি হতে বলে নিজেও শাড়ি বের করতে আলমারির কাছে গেল। খুব খুশি লাগছে ওর। প্রথম জায়ানের সাথে ঘুরতে বের হবে। খুশিতে মনটা বাকবাকুম করছে। তৃষ্ণা কোন শাড়ি পরে যাবে সেসব পছন্দ করছে। জায়ান আবার ফিরে এলো হাতে 2টা শপিং ব্যাগ নিয়ে। তৃষ্ণা, এখানে বকুলের জন্য ড্রেস আছে। আর এইটায় তোমার জন্য শাড়ি আছে। এটাই পরিও। তৃষ্ণা জায়ানকে দেখে আলমারির সামনে থেকে সরে জায়ানের সামনে এসে দাঁড়িয়েছে। বিছানার উপর জায়ান ব্যাগ দুটো রেখেছে। তৃষ্ণা শপিং ব্যাগ খুলে ড্রেস বের করল। বকুলের জন্য 2টা কামিজ আনছে। বকুল উকি মেরে দূর থেকে দেখছে। খুশিতে ওর চোখ বড় বড় হয়ে আছে। জড়িয়ে ধরার কাণ্ডের পর থেকে বকুল জায়ানের সাথে কথা বলতেও লজ্জা পেত, কিন্তু আজ তো বুঝতে পেরেছি দুলাভাই ছিল না লোকটা, তাই ও জায়ানের উপর থেকে সমস্ত লজ্জা চলে গেছে। ও খুশি হয়ে এগিয়ে একটা কামিজ সেট হাতে নিয়ে বলল, দুলাভাই কি সুন্দর জামা আনছেন। আপনেরে অনেক ধন্যবাদ। তৃষ্ণা জায়ানের আনা কালো শাড়িটার দিকে অবাক হয়ে চেয়ে আছে। খুব সুন্দর শাড়ি। ঝিকিমিকি করছে। তৃষ্ণা কাঁধে ধরে জায়ানকে বলল, এটা নতুন কিনেছেন? হ্যাঁ, বকুলের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম, তখন শাড়িটা এক পলক দেখেই মনে হয়েছে এটা আমার বউকে পরলে খুবই সুন্দর লাগবে। তৃষ্ণা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। শাড়িটা ঝটপট পরে ফেল। আর চুলটা অবশ্যই বাঁধবে। খোলা রাখবে না। আমি চাই না আমার বউয়ের চুল অন্য মানুষ দেখুক। এই চুল দেখার এবং ছোঁয়ার অধিকার শুধু আমার। জায়ান একটু থেমে আবার বলল, তোমরা রেডি হও দ্রুত। আমি বাইরে অপেক্ষা করছি। বকুলের জন্য একটা সবুজ কামিজ ও একটা গোলাপি কামিজ আনা হয়েছে। বকুল গোলাপি কামিজ পরে এলোট। তৃষার সামনে এসে বলল, বুবু দেখ তো আমারে কেমন লাগতেছে। খুব সুন্দর লাগছে। আয় তো আমার কুচি ধর। বকুল বোনের সামনে বসে পড়ল কুচি ধরার জন্য। বুবু, কালো শাড়িতে তোমারে পরীর মতো দেখা যাইতাছে। তৃষ্ণা মিষ্টি করে হাসল। কসমেটিক্সের অভাব নাই তৃষার সামনে, কিন্তু ও এত সাজতেন পারে নাকি? জীবনে এত মেকআপ দেখেছে নাকি? ও কিছুই বুঝতে না পেরে লিয়াকে ডেকে আনল। লিয়া এসে তৃষ্ণাকে বলল, ম্যাম আপনাকে অনেক কিউট লাগছে। কালো শাড়িতে অপূর্ব লাগছে। আসেন আমি সাজিয়ে দেই আপনাকে। আচ্ছা। লিয়া খুব যত্ন করে সাজিয়ে দিল তৃষ্ণা ক্যাট। তৃষ্ণা আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমি তো নিজেরে চিনতেই পারছি না। বকুল রেও একটু সাজাই দেন। আচ্ছা দেব, আপনি একটু কাছে আসেন, ম্যাচিং করে নেকলেস পরিয়ে দেই। তৃষ্ণা হাতে কালো চুড়ি পরেছিল শুধু, এবার লিয়া গলায় কালো পাথরের নেকলেস পরিয়ে দিলত। চুল বেনি করে নিচে থেকে পেঁচিয়ে পিঠ পর্যন্ত এনে রাবার দিল। এখন চুল ছোট লাগছে। দুই বোন একই স্টাইলে চুল বেঁধেছে। লিয়া বলল, চুল খোলা রাখলে তৃষ্ণাকে অনেক সুন্দর লাগত। কিন্তু তৃষ্ণা জায়ানের বারণ শুনে আর রাজি হয়নি। মাঝখানে তৃষ্ণা বসেছে। এক পাশে জায়ান, এক পাশে বকুল। দুই বোন বড় বড় চোখ করে বাইরে তাকিয়ে আছে। জানালা খোলা, এজন্য হুড়মুড় করে বাতাস ঢুকছে। আর দুই বোন শহরের বড় বড় দালান কোঠা, শহরের মানুষজনের চলাচল দেখছে ঢাকা শহরের বিখ্যাত জ্যামে বসে। জায়ান চোখে কালো সানগ্লাস পরা। গায়ে কালো স্যুট বুট পরে সাহেবি স্টাইলে একপাশে বসে আছে নীরব হয়ে। বুবু, সব গাড়ি একলগে থাইমা আছে কেমন করে? তৃষ্ণা নিজেও বোকার মতো গাড়ির দিকে তাকিয়ে আছে। ভিন্ন ধরনের গাড়ির মেলা বসেছে যেন। সব গাড়ি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই গাড়ি একই সঙ্গে ছুট লাগালো, চলতে শুরু করলো। দুই বোন চোখ ভরা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। তৃষ্ণা জায়ানের দিকে ঘুরে বলল, এটা কি হলো? সব গাড়ি একসঙ্গে থেমে রইল, আবার একসাথে চলতে শুরু করলো কেন? এটা হচ্ছে ট্রাফিক জ্যাম। শহরে নিত্যদিনের সঙ্গীত। আমি কিছু বুঝি নাইট। মুখটা ভোঁতা করে বলল তৃষ্ণা। জায়ান তৃষার নাক টেনে দিয়ে বলল, ওরে আমার অবুঝ বউরে। ঢাকায় সবচেয়ে জনপ্রিয় পার্কে নিয়ে এসেছে জায়ান তৃষ্ণা আর বকুলকে। দুই বোন প্রথম ঢাকা শহরের কোথাও বেড়াতে এসেছে খুশিতে। দুই বোনই আত্মহারা। গাড়ি থেকে নেমে পার্কের ভেতরে ঢুকলো তিনজন। তিনজন ঢুকে চারজন হয়ে গেল, কারণ পার্কের ভেতরেই ছিল জোভান্ট। জায়ান জোভানকে বলল, বকুলকে নিয়ে পার্কটা ঘুরতে। ওকে ভাই। নো টেনশন, বকুলের সাথে আমি আছি। তুমি ভাবির সাথে সময় কাটাও। দুজনের কথোপকথন শুনে বকুল বুঝে গেছে ওকে এখন বাকি সময়টা এই জোভানের সাথে কাটাতে হবে।
রাগে ও জোভানের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রিল। জায়ান তৃষার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে এগিয়ে গেল। বকুল আমাদের সাথে আসতো। আমার ভাই ওকে দেখেই রাখবে। প্রথমবার বউকে নিয়ে ঘুরতে আসলাম, সেখানে শালি থেকে নষ্ট করবে সেটা তো হতে পারে না। আমি একটু আমার বউয়ের সাথে একা টাইম পাস করতে চাই। তৃষ্ণা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখল বকুল সেখানেই দাঁড়িয়ে আছে। জোভান সামনে দাঁড়িয়ে কিছু বলছে। তোমার যদি বোনকে ছাড়া শুধু আমার সাথে যেতে খারাপ লাগে, যাও নিয়ে আসো বোনকে। জায়ান তৃষার হাত ছেড়ে দিল। তৃষ্ণা হতভম্ব হয়ে জায়ানের মুখের দিকে তাকিয়ে আছে। কালো সানগ্লাসের আড়ালে ঢাকা পড়ে আছে জায়ানের চোখ। তৃষ্ণা ঢোক গিলে নিজেই জায়ানের হাত ধরে বলল, আমার আপনার সাথেই খুব ভালো লাগছে। চলুন। জায়ানের ঠোঁটের কোণে হাসি ফুটল। মন রাখতে ভালোই কথা বলতে পারো। জায়ান জোভানকে কল করে ওদের সাথেই আসতে বলল। বকুল জোভানের সাথে কোথাও যাবে না, তাই শক্ত হয়ে দাঁড়িয়েছিল। আর জোভান বকুলের রাগ কমানোর জন্য অনেক কথাই বলছিল আর সাথে যাওয়ার জন্য অনুরোধ করছিল। তখনই জায়ান কল করে তাদের সাথে যেতে বলে। এটা শুনে বকুল আগেই সেদিকে হাঁটতে লাগে। জোভান একটা ফুল বিক্রেতাকে দেখে তার কাছ থেকে একটা গোলাপ কিনে বকুলের পেছনে দৌড় লাগালো। জায়ান আর তৃষ্ণা এগিয়ে আছে। জোভান বকুলের সামনে গিয়ে ফুলটা ওকে দিল। বকুল ফুল নিয়ে ফেলে দিল। জোভান অবাক হয়ে ফুলের দিকে তাকিয়ে বলল, এটা কি করলে বকুল? এত সুন্দর ফুলটা ফেলে দিলে? একটুও সুন্দর না। গোলাপ ফুল আমার অপছন্দ। বলো কি? এত সুন্দর ফুল তোমার পছন্দ নয়? সবার তো গোলাপ ফুল পছন্দ, তুমি দেখি উল্টো। আমি উল্টো। এবার আমারে ঝালানো বাদ দেন। আমি তোমাকে জ্বালাচ্ছি কোথায়? আপনি আমারে জ্বালাচ্ছেন না? না তো। বকুল চোখ ছোট ছোট করে বলল, আপনি দেহি ভারী মিছা কথা কন। বকুল, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। বুবুরা কই, আগে আমাকে ক্ষমা করো, তারপর নিয়ে যাব। আপনি সুযোগ নিতাছেন আবার। জোভান আর কিছু বলল না। বকুলকে নিয়ে তৃষ্ণাদের কাছে নিয়ে এলো। তৃষ্ণা আর জায়ান দাঁড়িয়ে আছে। বকুল তৃষার পাশে গিয়ে দাঁড়ালো। তৃষার হাতে লাল গোলাপের একটা তোড়া। তৃষ্ণা বকুলকে উজ্জ্বল মুখ করে বলল, বকুল দেখ কত সুন্দর গোলাপের তোড়া তোর দুলাভাই আমাকে দিছে। তোর তো প্রিয় ফুল গোলাপ, ধর এটা তুই নে। বলেই ফুলের তোড়া বকুলের হাতে দিয়ে দিল। বকুল হাসি মুখে তা হাতে নিল। জোভান বিস্ময় ধরে রাখতে পারছে না। কত মিথ্যে বলল বকুল ওকে। মেয়েটা কত ফাজিল। জোভান কটমট চোখে তাকিয়ে আছে বকুলের দিকে। বকুল জ্বালাময়ী হাসি দিয়ে দেখাচ্ছে ওকে। চলবে।